সকালবেলায় সবজির ভ্যান গাড়ি নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, সাথে আশপাশ থেকে কাস্টমার ডাকতেছি। তখনই 3টে গাড়ি থেকে 5জন লোক আসে আমার কাছে। কি লাগবে আপনাদের? এই কুমড়োটা আপনার জন্য। সবাই তো আমার থেকে কুমড়ো নেয়, সেখানে আপনারা দিচ্ছেন, ব্যাপারটা কি বলুন তো? কুমড়োটা অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য একটু সাবধানে বাসায় নিয়ে রাখবেন। এরপর কুমড়ো কেটে ওটা ভাজি করে খাবেন নাকি রান্না করে খাবেন, ওটা আপনার ইচ্ছে। আপনাদের বাসন যদি শেষ হয়ে থাকে তাহলে এবার আসুন, আমাকে আবার এইগুলো বিক্রি করতে হবে। তবে কুমড়োর বদলে এই পেঁপে নিয়ে যান, অনেক মিষ্টি হবে। আর এটার ভিতর যে দানাগুলো আছে এগুলো রোপণ করলে অনেক বড় বড় গাছ হবে। আবির সে পেঁপে হাতে নেয়, সাথে একটা মুচকি হাসি দিয়ে চলে আসে। এইদিকে আকাশও একটা হাসি দেয়। যদিও আপনারা ভাবছেন পেঁপে কুমড়ো কোনো কিছুই তো বুঝতে পারছেন না, তবে চিন্তা করবেন না, সবে তো মাত্র শুরু, সামনের দিকে জানতে পারবেন। ওরা যাওয়া 2 ঘন্টা পরে একটা গাড়ি এসে আকাশের দোকানটা উড়িয়ে দিল। রাগে তো মনে চাইতেছে গাড়িটাকে বোমা মেরে উড়িয়ে দেয়, তাও আকাশ ওই গাড়ির সামনে গেল। এই যে গাড়ির ভিতরেই যে থাকুন না কেন, বের হন বলছি। কেউ তো বের হচ্ছে না, এতে আকাশ তো আরো রেগে যায়। ওর ভ্যান গাড়ির কাছে এসে ওখান থেকে 2টা লাউ আর একটা তরমুজ নিয়ে গাড়ির কাছে আসে। দেখুন, ভালোর জন্য বলতেছি গাড়ি থেকে নামুন, নয়তো এই লাউ আর তরমুজ দিয়ে কিন্তু গাড়ির গ্লাসে তো 12টা বাজাবো, সাথে পুরো গাড়িটার। এখনো গাড়ি থেকে কেউ নামছে না, আবার গ্লাসটাও নামাচ্ছে না। ব্যাপারটা কি? এতে কিছু বলার পরেও কেউ কোনো শব্দ করছে না। এই ভেবে ভ্যানের কাছে আসে আর ওখান থেকে একটা লোহার হাতল এনে গাড়ির সাইডে থাকা গ্লাস ভেঙে ফেলে। ভেতরে লোকটাকে মারতে যাবে তখনই বুঝতে পারে ওটা কোনো মেয়ে ছিল। এই ম্যাডাম, কানে কি কম শোনেন নাকি, নাকি চোখে কম দেখেন? এতক্ষণ ধরে ডাকতেছি, কোনো কথাই বলছেন না। এতেও কোনো কাজ না হওয়াতে ভ্যান থেকে পড়ে যাওয়া কিছু টমেটো এনে মেয়েটির শরীরে লাগিয়ে দেয়। আর এই কি, আপনার শরীর থেকে তো রক্ত বেরোচ্ছে। এবার কথাটা কাজে দিয়েছে। মেয়েটি সিট থেকে নেমে বের হয়ে নিজের হাত পা দেখতে থাকে সবটা ঠিক আছে কিনা। যখন দেখতে পায় সবটা ঠিক আছে তখনই, এই যে মিস্টার, এটা কি ধরনের ইয়ার্কি শুনি? ওমা, আপনি দেখি কথা বলতে পারেন, আবার কানও শুনতে পাচ্ছেন, আবার চোখও দেখেন। পরিবার কি জানে? আমি যে বিয়ে করিনি এটা পরিবার জানে, কিন্তু এই কথাটা আপনি কেন জিজ্ঞেস করছেন? আমার উপরে আবার ফিদা হয়ে গেলেন নাকি? ওই, আপনি তো বড্ড বাচাল একটা লোক। বলি একটা, শোনেন আরেকটা। একটা মেয়ে ভয়ে ওভাবে গাড়ির ভিতরে বসেছিল, যেখানে এসে দেখবেন মেয়েটির কোনো ক্ষতি হয়েছে কি না, এগুলো না করে উল্টো লাউ আর তরমুজ নিয়ে এসেছেন। আমি তো অনেকবার বলেছি আপনাকে, কিন্তু আপনি তো কোনো কথাই শুনলেন না। কেন শুনবো আমি তোর কথা? তুই কোন হরিদেশ পাল শুনি যে তোর কথা শুনতে হবে আমাকে? জানেন আমি কে? তুই কে শুনি? আমি একজন সবজি বিক্রেতা। কথাটা শুনে এরা প্রথমে কিছুক্ষণ হাসতে থাকে। হাসা শেষ হওয়ার পরে, তুই একজন সবজিওয়ালা, আর তুই জানিস আমি কে? হবেন কোনো বড়লোক বাবার দুলালি। তোর তো সাহস কম না? সাহস আমার একটু বরাবরই বেশি। কিন্তু আমার পরিচয় শোনার পরে তোর এই সাহস কিন্তু থাকবে না। হো, তাই নাকি? ঠিক তাই। তা শুনি কি তোমার পরিচয়? শোন, তোর মতো ফকিন্নির সাথে এত কথা বলতে পারবো না। নিজের পরিচয় দেওয়ার মতো কিছু নেই, এসেছে আমার পরিচয় নিতে। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। এই রাগ বাসার লোকদের দেখাবেন, আমাকে না। তোর এই গাড়ি আর তোকে সহ আমি 1 মিনিটের মধ্যে তাড়িয়ে দিচ্ছি। সে যা খুশি করেন। দাঁড়া, আমি কল দিচ্ছি। ইরা কল করতে যাবে তখনই আকাশ মোবাইল নিয়ে নেয়। তোর সাহস তো কম না, তুই আমার মোবাইল হাতে নিয়েছিস। আগে আমার সবজি আর গাড়ির ক্ষতিপূরণ দিবেন, তারপর মোবাইল পাবেন। 2 টাকার ফকিন্নি, তোর এত বড় সাহস কি করে? কথাটা বলতে বলতে একটা থাপ্পড় দেয় আকাশকে, কিন্তু ইরার হাত ধরে ফেলে। এত সুন্দর আর নরম হাতের থাপ্পড় না দিয়ে একটু আদর তো করে দিতে পারো। তোরা সব ছেলে এক গোয়ালের গরু। আপনাকে কে বলেছে সব গোয়ালে এসে গরু চেক করতে? তোকে আমি কি যে করব নিজেও জানি না। বিয়ে যদি নাই করতে পারেন তাহলে আর কিছু বলতে যাবেন না। ফোন কি দিবি, নাকি সবজি যেগুলো আছে সেগুলো গাড়ি দিয়ে নষ্ট করব? আমি তো দিব না। এবার ইরা মোবাইল নেওয়ার জন্য আকাশের সাথে হাতাহাতি করতে থাকে। তখন ওরা দুজনেই রাস্তায় পড়ে যায়, একজন আরেকজনের ওপরে।
পড়ে যাওয়াতে ইরার হাতে একটু ব্যথা পায়, সেজন্য ইরাকে দাঁড় করায়। অন্যদিকে আশেপাশে মানুষও চলে আসে। কি হয়েছে এখানে? দেখুন, উনি গাড়ি দিয়ে আমার সব সবজি নষ্ট করে দিয়েছে। এখন জরিমানা চাচ্ছি বলে আমাকে মারতে আসতেছে। ওই মেয়ে, কথাটা কি সত্যি? মোটেও সত্যি না। এই যে দেখুন, ওনার গাড়িতে এখনও দাগ আছে, সেটা আমার বেনের সাথে লেগে হয়েছে। আমি গরিব মানুষ, যদি উনি এইগুলোর দাম না দেয় আমাকে, আমি খাবো কি আর আমার সংসার চলবে কি করে বলুন? তুমি তো ঠিকই বলেছো। এই মেয়ে, তুমি ওর ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে বিদায় হও এখনই। ক্ষতিপূরণ তো আমি দেবই, কিন্তু তোদের সবাইকে আমি দেখে নেব। এইরকম কোনো মেয়ে দেখেছি? তা তোমার কত টাকার ক্ষতি হয়েছে? এই তো সব মিলিয়ে 10,000 দিলেই হবে। ওই মেয়ে, 10,000 টাকা দিয়ে এখান থেকে যাও। ইরা কোনো উপায় না পেয়ে টাকাগুলো দিয়ে চলে যায় ওখান থেকে। অন্যদিকে আকাশ কুমড়াটা নিয়ে ওর বাসায় চলে আসে। ওকে দেখে, ও মা, দেখে যাও তোমার ছেলের কাণ্ড। কি হয়েছে? তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? একবার তো দেখে যাও। আকাশের মা নিচে আসে। নিচে এসে এরকম অবস্থা দেখে, আকাশ, কি অবস্থা? এভাবে লুঙ্গি আর গামছা সাথে এত বড় কুমড়ো কোথায় পেয়েছিস? এসব পরে বলবো, আমি আগে রুমে যাই। কুমড়ো তো দিয়ে যাবি, বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি আগে রুমে যাই, ফেরার সময় নিয়ে আসবো। এখন দিলে সমস্যা কি? সমস্যা হচ্ছে এটা কোন খোলা যাবে না কোনোভাবেই। ও মা, তোমার ছেলেকে বলো কুমড়োটা দেওয়ার জন্য। আকাশ, তুই তো এমনিতেই কোনো বাজার করিস না, যাও একটা কুমড়ো এনেছিস সেটা দিয়ে যা। আমি রুমে ফ্রেশ হয়ে এটা নিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। আমি ততক্ষণে চিংড়িগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখি। এদিকে রুমে এসে ফ্রেশ হয়ে কুমড়োটা দুইটা ভাগ করে। ওটা থেকে একটা পিস্তল আর কিছু বুলেট বের করে। এর বাহিরে আরও একটা পেন ড্রাইভও পায়, সাথে একটা চিঠি। সবটা নিয়ে ওর ড্রয়ারে রেখে দেয়। তারপর আবিরকে কল দিয়ে জিজ্ঞেস করে কুমড়োটা খাওয়ার উপযুক্ত কিনা। কেননা আপনারা তো বুঝতেই পারছেন, যদি এই কুমড়ো না দেয় তাহলে বাসায় কি ঝামেলাই না হবে। সেজন্য আবিরের থেকে শিওর হয়ে নিচে সে কুমড়ো দিয়ে দেয়। তারপর উপরে এসে চিঠি আর পেন ড্রাইভ দেখতে থাকে। অন্যদিকে ইরা তো বাসায় ফিরে, আম্মু, আব্বু, কোথায় তোমরা? কি রে, এরকম চেঁচাচ্ছিস কেন? তার আগে বলো আব্বু কোথায়? তোর আব্বু তো এখনো ফেরে নাই। কি হয়েছে বল তো? ইরা ওর মাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর, কি ওই ছেলের এত বড় সাহস হয় কি করে যে তোকে এরকম হেনস্থা করার? তবে আম্মু, আমি কিন্তু ওই ছেলেকে ছেড়ে দিব না বলে দিলাম। তা ওই ছেলের মোবাইল নাম্বার, ঠিকানা বা নাম কিছু জানিস? তুমি কি শুরু করলে? এগুলো জিজ্ঞাসা করলো ওই ছেলে কি বলবে? তা ওই ছেলেকে কোথায় পাওয়া যাবে আমাকে বল। আমি এখান থেকে সিকিউরিটি পাঠিয়ে দিচ্ছি। ওকে থানায় এনে এমন মার মারবে যে সারা জীবন মনে রাখবে। তোমাদের কোনো কিচ্ছু করতে হবে না, ওকে যা করার আমি করব। ও তো জানে না কার সাথে পাঙ্গা নিয়েছে। কিন্তু তুই পারবি তো? আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, যদি আমি এই বিষয় না জানি তাহলে আর কে জানবে? এখন রুমে এসে ফ্রেশ হয়ে নে। ইরা চলে যায়। অন্যদিকে আকাশও খাবার খেয়ে রুমে চলে আসে। রাতে হঠাৎ করে কল আসে। কল পেয়ে বাসা থেকে বের হয়ে যায় লুকিয়ে লুকিয়ে। অবশ্য আকাশ যে রুমে থাকে ওখানে বারান্দা দিয়ে নিচে ওঠানামা করা যায়, তবে তার জন্য যথেষ্ট ট্রেনিং প্রাপ্ত হতে হবে, নয়তো পড়ে গিয়ে কোমরটাই হারাবে। নিচে নেমে একটা গাড়ির কাছে আসলে কিছু লোক বের হয়ে আকাশকে জায়গা করে দিল, সেখানে উঠে পড়ে। এখন বলো যেতে হবে কোথায়? আমাদের কাছে তথ্য আছে, একজন মন্ত্রীর বাড়িতে আজকে হামলা হবে। সেখানে তো এমনিতে সিকিউরিটি থাকবে। কিন্তু বড় স্যার বলেছে আপনাকে নিয়ে যেতে। তাছাড়া মন্ত্রী বড় স্যারের আত্মীয় হয়, সেই জন্য উনি রিস্ক নিতে চায় না। এই কাজের জন্য আমার ঘুম নষ্ট করলাম, মনটা চায়। স্যার, তাহলে কি ফিরে যাবেন আবার? না তাক, চলো সামনের দিকে যাই। ওরা সামনের দিকে যেতে থাকে। অনেকটা সময়ের পরে ওরা মন্ত্রীর বাসায় চলে আসে। মন্ত্রী ওদের দেখে, কোনো অসুবিধা হয়নি তো? তেমন কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, আপনার কাছে এত সিকিউরিটি থাকার সত্ত্বেও আমাদের কেন ডেকে আনলেন? দেখো, তোমাদের কথা তোমাদের বড় স্যার অনেক বলেছে। সিকিউরিটিগুলো তো গুলি ছাড়া আহামরি তেমন কোনো মারামারি বা কৌশলও জানে না, কিন্তু তোমরা তো A to Z সব বিষয়ে জানো।
সেই জন্য তোমাদের ঢাকা। ঠিক আছে, আপনি গিয়ে ঘুমান, আমি বাকিটা দেখতেছি। যদি পারেন আমার জন্য একটা কফি বানাতে বলুন, নয়তো আমার ঘুম চলে আসবে। ঠিক আছে, আমরা বলে দিচ্ছি। কফির কথা বলে দেয়। কফি আনতে ব্যস্ত। অন্যদিকে আকাশও ডিউটি করতে থাকে। রাত 3টায় হঠাৎ করে গুলির শব্দ শুনতে পায়। সেজন্য ওরা মন্ত্রীর রুমের সামনে আসে। স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। আপনি আপনার রুমে চেঞ্জ করে অন্য রুমে এসে শুয়ে পড়ুন। কি বলো, রুম কেন চেঞ্জ করব? ওরা যখন অ্যাটাক করেছে তখন আপনার রুম সম্পর্কে জানে, সেজন্য রুম চেঞ্জ করুন। এই বলে মন্ত্রীকে অন্য রুমে নিয়ে যায়। অন্যদিকে আকাশ বাকিদের সাথে মোকাবেলা করতে থাকে ওর টিম নিয়ে। অনেকটা সময় চলে যাওয়ার পরে কিছু লোককে মারতে পেরেছে, আবার কিছু লোক নিজে নিজে মারা গিয়েছে। কেননা হয়তো জীবিত ধরা পড়লে ওদের যে কি হাল করবে তা ওরা জানে। একটু পরে তাও একজনকে ধরতে পারে জীবিত। বল, তোদের কে বাড়িয়েছে? জানি না। যদি না জানিস তাহলে কেন এসেছিস এখানে? সেটাও বলবো না। অফিসার, এটাকে নিয়ে যাও, ভালো করে যত্ন নাও। আমি আসার আগেই এর মুখ থেকে কথা বের করো। জি স্যার, তাই হবে। ওরা একে নিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ মন্ত্রীর কাছে এসে পরিস্থিতি ঠিক আছে সবটা জানায়। এতে মন্ত্রী অনেক খুশি হয়। তারপর ওখান থেকে চলে আসে ওর বাসায়। ততক্ষণে ভোর হয়ে গিয়েছিল। রুমে এসে শুয়ে পড়ে। সকাল 9টা। ঈশা দেখো তো আকাশ ঘুম থেকে উঠেছে কিনা। তোমার ছেলে তো কোনো কাজই করে না, ওর জন্য সকাল কি আর দুপুর কি? এভাবে বলিস না। কিভাবে বললো? এত বড় হয়েছে, সামান্য একটা চাকরিও করে না। বাবাকে যত বলি ওকে আমাদের কোম্পানিতে বসিয়ে দিতে, বাবাও কিচ্ছু বলে না। আমাকে নিয়ে কি কথা হচ্ছে এখানে? তোমার ছেলেকে অফিসে নিয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে পারো না? আমি তো অনেকবার বলি, কিন্তু ও তো রাজিও হচ্ছে না। তুমি কান ধরে নিয়ে যেতে পারো না? তাছাড়া আমাকে তো ভার্সিটিতে যেতে হবে, আমাকে নামিয়ে দেওয়ার জন্য তো কাউকে যেতে হবে। বাসে তো অলরেডি 2টা ড্রাইভার আছে, তুই একজনকে নিয়ে চলে গেলেই তো পারিস। মা, তুমি শুনেছো বাবা কি বললো? এই বাবার আশকারা পেয়ে কিন্তু ভাইয়া এরকম মাথায় চেপে বসেছে। তুই কি বলতেছিস? আমি তোর চেয়ে আকাশকে বেশি ভালোবাসি। আমি কিন্তু এই কথা মোটেও বলিনি। আমি শুধু বলেছি তুমি ভাইয়াকে এরকম সাপোর্ট দিও না। কোনো কাজ করে না, এরকম হলে ওকে বিয়ে করাবে কিভাবে? কোনো মেয়ে কি ওর মতো হাদারামকে বিয়ে করবে? বেশি কথা বললে সবার আগে তোকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করব। কথাটা বলতে বলতে আকাশ নিচে নামে। তবে এক হাতে ব্রাশ, আরেকটা হাতে মোবাইল। আসলে ঈশা চেঁচামেচির কারণে ঘুম ভেঙে যায়, সেজন্য নিচে নেমে এইসব কাণ্ড শুনতে পায়। হয়তো তোমাদের আদরের বাদরটা নিচে নামছে। তুই সকাল সকাল আমার পেছনে কেন লেগেছিস বলতো? 20 মিনিট তোকে সময় দিলাম, এর ভেতর নিচে নেমে আসবি তৈরি হয়ে। যদি না আসি? তাহলে আমি রাতের এই না না, কাউকে কোনো কিছু বলতে হবে না। তুই না আমার আদরের বোন, তুই দাঁড়া, আমি আসতেছি। তোদের ভাই বোনের কখনো কি হয় আমি নিজেও জানি না। এই তোরা একজন আরেকজনের পিছনে লাগিস, আবার দেখি ঠিক। ও তুমি বুঝবে না আব্বু। কিছুক্ষণ পরে নিচে নামে। তারপর ঈশাকে ওর ভার্সিটিতে পৌঁছে দিয়ে চলে আসে অফিসে। ওখানে এসে কিছু জানতে কি পেরেছিস? ওরা সুপারিশ নিয়ে মন্ত্রীর বাসায় হামলা করেছিল। কারা দিয়েছিল? এই ব্যাপারে কি কিছু বলেছে? সেটা তো বলেনি, তবে আরেকটা কথা বলেছে। কি কথা? 1 মাসের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ও হামলা করার কথা, কিন্তু ওনার বাসায় কেন হামলা হবে সেটাই বুঝতে পারছি না। কয়েক মাস আগে উনি একটা ভাষণ দিয়েছিল, সেখানে অনেক মাফিয়াদের লোকদের সাবধান করেছিল, আর তার সাথে ওদের ধরার জন্য, এই জন্য ওরা এরকমটা করতেছে। তাহলে তো ওনাকে জানানো দরকার। দরকার নেই, আমি তো আছি। আগে যেমন করে ছদ্মবেশে থাকতাম, এবার দরকার হলে ওনার বাসার কাছাকাছি থাকবো। আচ্ছা, এখন আসুন, ওদের থেকে আরো কোনো তথ্য বের করা যায় কিনা দেখি তাহলে। ঠিক আছে, চলো তাহলে। আবির সহ ওই লোকগুলোর কাছে আসে। তারপর এক এক করে ওদের মারতে থাকে। অনেকটা মারার পরে তোদের আমি 1 মিনিট সময় দিলাম, এর ভিতরে যদি মুখ না গলিস তাহলে এই মেশিন দিয়ে তোদের শরীর থেকে এক এক করে সব আলাদা করতে থাকবো। 1 মিনিট পার হয়ে যায়। ওরা কোনো কথাই বলছে না, সেজন্য ওখানে একটা একটা হাতুড়ি নিয়ে ওদের মধ্যে থাকা একজনের আঙ্গুলে বাড়ি মারে। এতে পুরো আঙ্গুল ফেটে রক্ত আর চিৎকারের আওয়াজ আসতে থাকে। এরকম ভাবে চিৎকার করতে দেখে প্লিজ আমাকে কিছু করবেন না, আমি সবটা বলতেছি।
যা যা জানিস সবটা বল। জি বলতেছি। লোকটা অনেক কিছু বলতে থাকে, সবটা ওরা রেকর্ড করে রেখে দেয় নিজের কাছে। এরপর ওখান থেকে বের হয়ে আসে। এবার একটা কাজ করো, কি কাজ? সবগুলো মন্ত্রীদের নিয়ে একটা মিটিংয়ের ব্যবস্থা করো। কিন্তু ওনারা কি মিটিং করতে চাইবে? যে চাইবে না বা আসবে না সে নিজের বিপদ নিজে ডেকে আনবে, যে আসবে তার জন্য ভালো হবে এরকম কিছু লিখে ওনাদের জানাও। তারপর একটা দিন ঠিক করে আমাদের জানিয়ে দিও। ঠিক আছে, তাই করব। আচ্ছা আমি এখন গেলাম তাহলে। কোনো কাজ ছিল কি আপনার? ভার্সিটিতে যেতে হবে, তুমি এই দিকটা দেখো। আমার নাম করে সবাইকে মেসেজটা পাঠাবে, যদি কেউ না আসতে চায় জোর করে কোনো প্রয়োজন নেই। ঠিক আছে স্যার। ওখান থেকে বের হয়ে ভার্সিটির সামনে এসে দাঁড়ায়। ওখানে ঈশা ছিল না, সেজন্য ওকে কল দেয়। ঈশা কোথায় তুই? ভাইয়া, আমি তো বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছি। আমি কি চলে যাব তাহলে? এইদিকে ঈশার কাছ থেকে ওর বান্ধবীগুলো জানতে থাকে কে কল দিল। ঈশা, কে দিল কল? আমার বড় ভাইয়া। ও, ওনাকেও আসতে বল। কি বলিস? আমরা এখানে এতগুলো মেয়ের মাঝে আসতে বলাটা কি ঠিক হবে? আরে আসতে বল। হ্যালো ভাইয়া, তুই একটু ভার্সিটির ভিতরে আয়। আমি কেন ভিতরে আসবো? তুই নিজেই তো এই ভার্সিটিতেই পড়েছিস, তাহলে এত ভয় পাচ্ছিস কেন বলতো? আচ্ছা কোথায় আসতে হবে বল, আমি আসতেছি। ক্যান্টিনের পিছনে যে বাগানটা আছে ওই বাগানে আয়। আচ্ছা আসতেছি। 5 মিনিট পরে ওই বাগানের ভেতরে ঢুকতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা লেগে দুজনেই একজন আরেকজনের ওপরে পড়ে যায়। এইদিকে আকাশ তো তাকিয়ে অবাক হয়ে যায়। মেয়েটি তাকিয়ে কোনো কিছু না বলে চলে যায়। আকাশও ঈশার কাছে আসে। এখন বল এখানে ডেকেছিস কেন? তোকে এনেছি আমার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমাকে পরিচয় দেওয়ার কি আছে? ওরাই তো বললো। ঈশা, তোর ভাই তো অনেক হ্যান্ডসাম দেখতে, তার নাম কি ওনার? আচ্ছা, তোরা সবাই পরিচিত হও। উনি আমার বড় ভাই পারভেজ হোসেন আকাশ। আর ভাইয়া, ওরে আমার বান্ধবী। এটা তানু, আরেকটা খাবার আনতে গেছে। বাকিদের সাথে পরিচয় হও। এরপর বাকিদের সাথে পরিচয় করিয়ে দেয়। ঈশার সব বান্ধবীগুলো আকাশের দিকে তাকিয়ে আছে, যা ঈশা ভালোই বুঝতে পেরেছে ওরা ওর ভাইয়ের প্রেমে পড়েছে। এইদিকে একটু পরে একটা মেয়ে সাথে আরো 2টা মেয়ে এসে সবাইকে কফি দিতে থাকে। তখনই মেয়েটি আকাশকে দেখে। এ কি, আপনি এখানে কেন? তুই কি ওনাকে চিনিস? একটু আগে ওনার সাথে আমি। বাকি কথা বলতে এসেও বলল না, সেজন্য কি রে, তোর সাথে কি? না কিছু না। তা উনি কে? তোর সাথে তো পরিচয় করিয়ে দেয়নি। ও আমার বড় ভাইয়া। ভাইয়া, ও আমার বান্ধবী ইরা। ঈশা, এটা তোর ভাই? কেন, হওয়ার কি কথা ছিল না? আমি ওই কথাটা বলিনি। আচ্ছা, আমরা কফি খেতে খেতে আড্ডা দিই। হ্যাঁ, ওটাই করি। ওরা ওখানে 2 ঘন্টা ধরে আড্ডা দিতে থাকে। তবে এই আড্ডার সময়ে আকাশের বারবার কল আসে, সেজন্য কথা বলার জন্য সাইডে চলে যায়। কিছুক্ষণ পরে আবার কল আসাতে যা বলার এখানে সবার সামনে বলবেন, কোনোভাবে সাইডে যাওয়া যাবে না। আমরাও তো দেখি কোন মেয়ের সাথে কথা বলার জন্য এরকম সাইডে যাচ্ছেন বারবার। ঠিক আছে। এরপর ওদের সামনে কথা বলতে থাকে। তবে আকাশ কোন ভাষায় কথা বলতেছে তা ওরা ঠিক বুঝতে পারছে না, কেননা যখনই আকাশের আশেপাশে কেউ থাকে তখনই ওরা কোডের ভাষায় কথা বলে। ওকে এভাবে কথা বলতে দেখে কথা বলতে না চাইলে কেটে দিতেন। এভাবে গণিত, জাপানি আর কি ভাষায় কথা বললেন কিছুই তো বুঝলাম না। যে কলে কথা বলছেন সেও তো একই ভাষায় কথা বলল, আর আমাদের ইন্ডিয়ায় তো এরকম কোনো ভাষা আছে বলে আমার মনে হচ্ছে না। এই ভাষা কোনো দেশেরই না। তাহলে এই ভাষায় করে কথা বলেন। এই যে আমি বলতেছি। ঈশা, তোর ভাইকে ইন্ডিয়ার বাইরে অন্য কোনো দেশে থাকছে নাকি? ওটা বলা যাবে না। তা আপনাদের সাথে কথা বললে ভালোই লাগলো। আমাদেরও অনেক ভালো লেগেছে। তা মাঝে মাঝে এসে আড্ডা তো দিতেই পারেন আমাদের সাথে। সব সময় সময় যে হয় না। তুই কি সারাক্ষণ বেকারই থাকিস? তোর আবার কিসের কাজ শুনি? সব কাজ তোকে কেন জানিয়ে করব? কথাটা বলে উঠে দাঁড়ায়। তখনই 2টা ছেলের সাথে কিছুটা ধাক্কা লাগে হাতের। সরি, আমি দেখতে পাইনি। কে তুই? আগে তো কখনো তোকে এখানে দেখিনি। আর এতগুলো মেয়ের সাথে তুই একা কি করিস? আমি কে সেটা না হয় পরেও জানতে পারবেন। রনি, কি হচ্ছে এগুলো? উনি আমার বড় ভাই। তো আমি কি করব? ভাইয়া তোকে সরি বলেছে, তারপরও তুই এইগুলো কেন বলছিস? দেখ ঈশা, তুই আমাদের ক্লাসমেট, সেজন্য আমি চাই না তুই এর ভিতরে আসিস। ও আমার ভাই,
আমি আসবো না তো কে আসবে? রকি, ঈশা তো ঠিকই বলেছে। উনি দাঁড়ানোর সময় তোর শরীরে একটু লেগেছে হাত, সরি তো বলো উনি। ওকে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। যদি না চাই? তাহলে তোকে এমন মার মারবো যে সারা জীবন মনে রাখবি। ও তাই নাকি? তা কে তোরা শুনি? আমার বাবা একজন মন্ত্রী আর ওর বাবাও সেম মন্ত্রী। ও আচ্ছা, এই জন্য তোদের এরকম অবস্থা। তুই কি পা ধরবি? রনি, কি হচ্ছে এসব? তোরা চুপ কর, যা করার ওকে করতে হবে। এইদিকে এরা সহ বাকিটা অনেক কথাই বলে, কিন্তু ওরা কোনো কথাই শুনছে না। রনি আর রকি তো উল্টো, ঈশাকে অনেক কথা শোনাচ্ছে। এতে ঈশার চোখ দিয়ে পানি পড়তে দেরি। আকাশ রনি আর রকির শরীরে হাত দিতে দেরি হলো না। ওদের দুজনেই ইচ্ছে মতো মারতে থাকে। এক কথায় ওদের দুজনকে নিমিষেই মেরে মুখের 12টা বাজিয়ে দেয়। ওদের চেনাই যাচ্ছে না ঠিক মতো। ওদের কথা শুনে রনি আর রকির লোকেরা আসে আকাশকে মারতে। তোর এত বড় সাহস, তুই মন্ত্রীর ছেলের গায়ে হাত দিয়েছিস? আজকে যে তোকে আমরা মেরেই ফেলবো। এই বলে ছেলেগুলো আসে মারতে, কিন্তু আকাশের সাথে কোনোভাবে ওরা পেরে ওঠে না। ওদের মেরে অ্যাম্বুলেন্সে খবর দিয়ে ওটাতে উঠিয়ে দেয়। এটা কি করলেন? ওর বাবা মন্ত্রী, ওর বাবা তো আপনাকে এইবার ছেড়ে দিবে না। ওর বাবার বাবা আসলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আপনাদের। আপনারাও এবার বাসায় চলে যান। কিন্তু ঈশা? ও তো আমার সাথে যাবে। এরপর আকাশ ঈশাকে নিয়ে বাসায় চলে যায়। অন্যদিকে ইরা আর তনুও বাসায় যেতে থাকে। তখন আচ্ছা, তোর পরিচয় দিলে তো রনি আর রকি তোর সাথে ভয়েও কথা বলবে না। কিন্তু এতে বিপদ আমার উপরও আসতে পারে। তাছাড়া পরিচয় যত গোপন রাখবো ততই আমার জন্য ভালো হবে। তোর যেমনটা ইচ্ছে। ঈশাকে বাসায় পৌঁছে দিয়ে বেরিয়ে পড়ে। এরপর আকাশ ওর গেট আপ চেঞ্জ করে নিয়ে ভ্যান গাড়িতে করে কিছু সবজি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার পাশে এসে দাঁড়ায়। সাথে অনেক কিছু খেয়াল করতে থাকে। কে কে আছে, কে কে যাচ্ছে, সব কিছু খেয়াল করতে থাকে। কিছুক্ষণ পরে ওই জায়গা থেকে বের হয়ে চলে যায়। অন্যদিকে মন্ত্রীরা হসপিটালে এসেছে তাদের ছেলেকে দেখার জন্য। কে মেরেছে ওদের? একটা ছেলে। কি, একা একটা ছেলে তোদের এইভাবে মারলো? আমাদের তো কমই মেরেছে, রনি আর রকি ওদের দুজনকে অনেক বেশি মেরেছে। তোরা 7 জন মিলে একটা ছেলের সাথে পাঙ্গা নিতে পারলি না? কি করব, ছেলেটার মারার স্টাইল কোনো সাধারণ ছেলের মতো ছিল না। ডক্টর কি বলেছে? বলেছে একদিন পরে ওদের জ্ঞান ফিরবে। ওই, তোরা কে কোথায় আছিস? ওই ছেলেকে খুঁজে নিয়ে আয়। আমি ওই ছেলেকে 1 ঘন্টার মধ্যে আমার চোখের সামনে দেখতে চাই। ওকে স্যার। ইরা তো বাসায় এসে ঈশাকে কল দেয়। ঈশা, তোর ভাই ঠিক আছে তো? ভাইয়ের কি হয়েছে? মন্ত্রীর ছেলেদের যেভাবে মারলো ওরা তো ছেড়ে দিবে না। কিন্তু ভাইয়া তো বাসায় নেই। তোর ভাইকে বলিস একটু খেয়াল করে চলার জন্য। আচ্ছা, বলবো। অন্যদিকে সন্ধে হয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী বাসার পাশেই ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। তখন খেয়াল করে কিছু লোক দাঁড়িয়ে আছে গেট থেকে একটু দূরে। সেজন্য ওদের গতিবিধি লক্ষ্য করতে থাকে। কিছুক্ষণ পরে তোরা বাড়িটা ভালো করে দেখতে থাক, কোন দিক দিয়ে সুবিধা হবে সবটা দেখতে থাক। সেজন্য ওরা পুরো বাড়িটা চক্কর দিতে থাকে, যা আকাশ খেয়াল করে। তারপর ওদের কিছু ছবি তুলে রাখে। সে ছবি আবিরকে পাঠিয়ে দেয়। আবির, এদের উপরে নজর দাও। এরা কি করে, কোথায় থাকে, এদের পরিচয় কি, সবটা আমার চাই। ঠিক আছে, হয়ে যাবে সবটা। সন্ধে হয়ে আসাতে চলে আসে অফিসে। অফিসে আসার পরে জানতে পারে কিছু কারণে ওকে একটা মিশনে যেতে হবে। সেজন্য ওই মিশনে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তাহলে চলো বেরিয়ে পড়ি। ওরা বেরিয়ে চলে আসে পাহাড়ের দিকে। ওখানে একটা জায়গায় ওরা লুকাতে থাকে, কেননা এখানে কি কি হচ্ছে আগে তা দেখবে, তারপর ওরা অ্যাকশন নেবে। সেজন্য ওরা ওইভাবেই বসে থাকে। অনেকটা সময়ের পরে কিছু লোক আসে ওখানে, তা অনেকগুলো মেয়েকে নিয়ে। এখানে তো অনেক মেয়ে। আগে দেখো কি হয়, তবে কোনো মেয়ের যেন ক্ষতি না হয়। ঠিক আছে। এইদিকে ওরা মেয়েগুলোকে আরেকটা গাড়িতে উঠিয়ে দেয়। তারপর ওরা কৌশলে গাড়ির চাকায় গুলি করে, চাকা নষ্ট করে দেয়, যা ওই লোকগুলো জানে না। এটা কি হলো? চাকাগুলো নষ্ট হলো কি করে? এই, তোরা চেক কর তো। এরা তো চাকা চেক করতে থাকে। ততক্ষণে আকাশ, আবির আর বাকি অফিসার ওদের নিশানা করে নেয়। 1 সেকেন্ডে 10 জনকে মেরে ফেলে। এতে বাকি 5 জন লোক মেয়েদের ভেতরে লুকিয়ে পড়ে।
তোমরা 5 জন বেরিয়ে আসো, তাহলে তোমাদের প্রাণ ভিক্ষা দেব, নয়তো এখানে তোমাদের মেরে ফেলবো। লোকগুলো ভেতর থেকে গুলি করতে থাকে, কিন্তু তাও উল্টো পাল্টা দিকে। সে সুযোগে আকাশ ওর পজিশন চেঞ্জ করে নেয়, চলে আসে উল্টো দিকে। ওইদিকে এসে ওদের মধ্যে 2 জনকে বাঁচিয়ে রেখে বাকিদের মেরে ফেলে। সে 2 জনকে এবার বন্দি করে। আবির, এই মেয়েগুলোকে নিয়ে পুলিশের হাতে তুলে দাও, ওদের ঠিকানায় পৌঁছে যেন দেওয়া হয়। আর আপনি কি করবেন? আমি এদের 2 জনের সাথে বোঝাপড়া করে নিচ্ছি। আবির 7 জন অফিসার নিয়ে চলে যায়। বাকি 2 জনকে সাথে রেখে ওই লোকগুলোর সাথে কথা বলতে থাকে। কথা বলার পরে, তাহলে তোদের কথা অনুযায়ী তোরা এদের নদীর ধারে নিয়ে যাবি, ওখানে একটা জাহাজ আসবে, বাকিটা ওই জাহাজে হবে, তাই তো? হ্যাঁ স্যার, এর বেশি আমরা জানি না। আকাশ হেডকোয়ার্টারে কল দেয়। কল দিয়ে কিছু বিমান ওই লোকেশনে যাওয়ার জন্য বলে দেয়, সাথে কিছু অফিসারও আসতে বলে। তখন রাত 2টা বাজে। বিমান নিয়ে আসতে থাকে কিছু অফিসার। অন্যদিকে আকাশ কোথায়? ও কি বাসায় ফেরেনি? না আম্মু, তবে ভাইয়া কল করেছিল, বলেছে আজ রাতও নাও ফিরতে পারে, কোনো বন্ধুর পার্টিতে গিয়েছে। আমাকে কেন বলিস? মনে ছিল না। এখানকার পরিস্থিতি তো জানলেন। অন্যদিকে ইরার বাবা ইরার কাছে আসে, সাথে ইরার মা। কি ব্যাপার, তোমরা 2 জন আমার রুমে? কিছু কি হয়েছে? ভার্সিটিতে গিয়ে কিছু হয়েছিল আজকে? হ্যাঁ আব্বু। মন্ত্রী আমাকে কল করেছিল, ওরা তো সেই ছেলেকে খুঁজতেছে। তুই কি জানিস এই সম্পর্কে? আব্বু, ও আমার ফ্রেন্ডের বড় ভাই। উনি বান্ধবীকে নেওয়ার জন্য ভার্সিটিতে আসে। আমরা পরে ওনাকে ভিতরে আসার জন্য বলি। পরে আমরা আড্ডা দিই অনেকক্ষণ ধরে। কিছুক্ষণ পর উনি উঠে দাঁড়ায়। হাত একটু নাড়াতে ওদের শরীরে হাত লাগে। উনি সরিও বলেছে, কিন্তু রনি রকি ওরা তো মন্ত্রীর ছেলে, সেজন্য ওরা ঝামেলা করে। এতে উনি ওদের ধরে মেরেছে। কি বলিস? একা ওই ছেলে এতগুলো ছেলেকে মেরেছে? তা তুই কি বলিসনি তুই আমার মেয়ে? ভার্সিটির কেউ জানে না আমার পরিচয়। কি দরকার ওদের সাথে ঝামেলা করার? কিন্তু আব্বু, তুমি মন্ত্রীদের একটু বুঝিয়ে বলো ওই ছেলেটাকে যেন কিচ্ছু না বলতে। আমার কথা ওরা শুনবে তা আমি জানি, কিন্তু ভেতরে ভেতরে ওরা ঠিক ওই লোক দিয়ে কিছু একটা করবে। তুই তো ওর বান্ধবীকে বলিস ওর ভাইকে যেন সাবধানে থাকতে বলে কয়েকটা দিন। ওদের 2 জনের অবস্থা খারাপ দেখে মন্ত্রী কিন্তু রেগে আছে। তুমি দেখো কিছু করা যায় কি না। আমি তো ওনার খোঁজও নিতে ভুলে গেছি। দাঁড়াও, আমার বান্ধবীকে কল দিয়ে জিজ্ঞাসা করি। ঈশাকে কল দিয়ে বলতে থাকে। ঈশা শোনার পরে, ভাইয়া তো তার কোনো বন্ধুর পার্টিতে গেছে, রাতে ফিরবে না। আচ্ছা, তুমি ওনাকে বলে দিছো যেন সাবধানে থাকে। আচ্ছা, বলে দেব। এই দিকের খবরও শেষ। অন্যদিকে দেখি নদীর ধারে কি হচ্ছে। নদীর ধারে আকাশ বাকি 2 জনকে নিয়ে চলে আসে। এইদিকে বিমান থেকে আরো অফিসার নিচে নেমে অপেক্ষা করতে থাকে। কিছু সময়ের পরে ওরা একটা জাহাজ আসার শব্দ শুনতে পাচ্ছে। ওই যে স্যার, জাহাজ আসতেছে। আগে ওটা পাড়ে আসুক, তারপর আমরা অ্যাটাক করব। যদি ওরা জাহাজ নিয়ে পালিয়ে যেতে চায়, তাহলে বিমান তো আছেই আমাদের কাছে। ঠিক আছে স্যার। কিছুক্ষণ পরে ওই জাহাজ থেকে কিছু লোক নামতে থাকে। ওরা নেমে জাহাজের দড়িগুলো কিছু গাছের সাথে বেঁধে রাখে, যেন কোনো দিকে না সরে যায়। ওদের কিছু লোক বাহিরে এসে অপেক্ষা করতে থাকে। স্যার, এবার কি অ্যাটাক করব? ওরা 6 জন বের হয়েছে, 6 জনকে মেরে ফেলো। আমি 2 জনকে নিয়ে যাচ্ছি নিচে। ঠিক আছে স্যার। 2 জন অফিসার নিয়ে নিচে নামে। ততক্ষণে বাকি অফিসার ওই 6 জনকে মেরে ফেলে। ওদের লাশ তাড়াতাড়ি করে ওখান থেকে সরিয়ে নেয়। তারপর ইশারা করে আরো 5 জনকে নিচে নামাতে বলে। ওরাও নিচে নামে। এরপর একে একে ওরা ভেতরে আসতে থাকে। ভেতরে আরো কিছু লোককে পায়, ওদেরও মারতে থাকে। কিছুটা ভেতরে এসে ওরা প্রায় 50 জনের বেশি মেয়েকে ভেতরে অজ্ঞান অবস্থায় পায়। তাড়াতাড়ি করে সবাইকে নিচে নামতে বলো, দ্রুতভাবে এদের বের করো, আর বিমানে করে আগে হসপিটাল নিয়ে যাও। ওকে স্যার। 15 মিনিটে পুরো জাহাজ ওরা খালি করে ফেলে। সাথে মেয়েগুলোকে বিমানে উঠিয়ে নেয়। ওদের নিয়ে চলে আসে হসপিটালে। ততক্ষণে প্রায় সূর্যের আলো উঠতে শুরু করে। আবির, এদের দেখাশোনা করার জন্য কিছু অফিসার সাথে আরও কিছু পুলিশ এখানে আসতে বলো। এরপর কি করব স্যার? এদের যখন জ্ঞান ফিরবে, সবার ঠিকানা নিয়ে ওদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, তাই হবে। ভোর হতে আকাশ বাসায় এসে ও রুমে এসে ঘুমোতে থাকে। ওই দিন ঈশা ভার্সিটিতে চলে আসে, তখন ইরার সাথে দেখা হয়। তোর ভাইয়া ঠিক আছে তো?
কি রে, তুই দেখি ওর ভাইয়ের একটু বেশি খোঁজ খবর নিচ্ছিস, ব্যাপারটা কি বলতো? আরে ওনাকে শুধু শুধু একটা ঝামেলায় পড়তে হলো। মন্ত্রী তো ওর ভাইকে খুঁজে বেড়াচ্ছে। ইস রে, ভাইয়াকে তো বলতে ভুলেই গেছি আমি। তাহলে কল দিয়ে বলে দে। ভাইয়া তো এখন ঘুমাচ্ছে, আমি বাসায় ফিরে বলে দেব। ঠিক আছে, এখন চল আমরা ক্লাসে যাই। ঠিক আছে, চল তাহলে। এরা ক্লাসে আসে। দুপুরে যখন বের হয় তখন ওরা খেয়াল করে ভার্সিটিতে কিছু লোক এসে কি যেন খুঁজতে থাকে। তখন অনু ওখানে আসে আর শুনতে থাকে। সবটা শুনে সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে? মন্ত্রীর লোকেরা তোর ওই ভাইকে খুঁজতেছে। ভাগ্য ভালো ওর ভাইকে এখানে কেউ চেনে না, তবে আমাদেরও খুঁজতেছে, কিন্তু এরা সঠিকভাবে চেনে না আমাদেরকে। ঈশা, আমার তো ভয় হচ্ছে। তোর ভাইকে সাবধান করে দিস। দরকার পড়লে কয়েকটা দিনের জন্য দেশের বাইরে যেতে বল। আচ্ছা, আমি বাসায় ফিরে কথা বলবো। আমি আর তানু আসবো ওর বাসায়। তোর একার কথা তো মানবে না, সেজন্য আমরা সহ আসি। ঠিক আছে। ওই সময়ে ওরা চলে আসে আকাশের বাসায়। বাসা দেখে ইরা তো অবাক হয়, কেননা এই বাসাটা প্রায় ওদের বাসার মতোই বড়। ভেতরে আসার পরে ঈশা ওর মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আচ্ছা, বাকি কথা পরে হবে, আগে তোমরা খেয়ে নাও, তারপর রুমে এসে গল্প করিও। আন্টি, আমরা খাবো না, আমরা তো এসেছি কিছু কথা বলার জন্য। সব কথার পরে শুনবো, আগে খেয়ে নাও। তোরা খেতে বস, পরে এই নিয়ে কথা বলবো। অনেক জোরাজোরির পরে ওরা খাবার খেতে বসে। কিছুক্ষণ পরে আকাশ নিচে নামে দুপুরের খাবার খাওয়ার জন্য। তখন ওদের দেখে চমকে ওঠে, কেননা ঈশার সাথে আরো 2টা মেয়েকে খাবারের টেবিলে দেখে। দেখেছো আম্মু, ওর চিন্তায় আমার অবস্থা শেষ, আর ও কিনা ঘুমাচ্ছে। আমার চিন্তা তোকে করতে হবে না। তুই কি জানিস মন্ত্রীর লোকেরা তোকে খুঁজতেই ভার্সিটিতে পর্যন্ত গিয়েছে? ও আচ্ছা, তা ওরা কোন মন্ত্রীর ছেলে? ঠিকানা দিস তো, আমি ওদের বাসায় কথা বলে আসবো। আমি কি পাগল? যেখানে ওনারা আপনাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, সেখানে আপনি ওদেরই ওখানে যাবেন? কোনো কিছু হবে না। আচ্ছা, আমি খেয়ে বের হব। 15 মিনিটে খেয়ে আকাশ বের হয়। ওরা খাবার খেয়ে নেয়। ঈশা, ওদের রুমে নিয়ে কথা বলো, আমি এই দিকের কাজগুলো শেষ করে নিচ্ছি। ঠিক আছে আম্মু। আন্টি, বাসায় তো দেখছি 4 থেকে 5 জন লোক আছে, ওরা থাকতে আপনি কেন করবেন? ওরা তো মাকে সাহায্য করে, এমনিতেই রান্না তো মা করে, ওনারা বাকি কাজগুলো করে দেয়। আচ্ছা আয় আমার রুমে। ঈশার রুমে এসে অবাক হয়, কেননা ঈশার রুমটা ইরার রুমের চেয়ে অনেক বড় ছিল। তার উপর বারান্দাও। ঈশা, তোমরা এত বড় লোক, আগে তো জানতাম না। কই আর এত বড় লোক? কি বলিস? অন্তত আমাদের থেকে তো অনেক বড় লোক। আচ্ছা চল, তোদের বাড়িটা ঘুরে দেখাই। ওদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে থাকে, শুধু আকাশের রুমটা ছাড়া। তোর ভাইয়ার রুমটা তো দেখালি না। ভাইয়া মাত্রই তো বের হলো, রুমের না জানে কি হাল করে রেখেছে, সেই জন্যই নিয়ে যায়নি। আরে সমস্যা নেই, চলো দেখে আসি। ওরা আকাশের রুমটাও দেখে অবাক হয়, কেননা ওর রুমটা বেশ গোছালো, তার উপর অনেক বড় ছিল। সত্যি তুমি অনেক ভাগ্যবান, আর যে তোদের বাড়িতে বউ হয়ে আসবে সে তো আরও ভাগ্যবতী হবে। তাহলে তুই চলে আয়। আরে আমি ওইভাবে বলিনি কথাটা। এরা রুমে এসে আড্ডা দিতে থাকে। অন্যদিকে আকাশ চলে আসে মন্ত্রীর বাসায়। কে তুই, আর এখানে কেন এসেছিস? এসেছি তোদের সাথে কিছু কথা বলার জন্য। কি কথা, তাড়াতাড়ি বল। তোর ছেলেকে আমি মেরেছি। তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে তো মেরেছিস, সেই কথা আবার আমাকেই বলতে এসেছিস? এসেছি, ভালো হবে আমার পিছনে পরে থেকে কোনো তোর কাজ নেই। তোকে একটা কথা বলার জন্য এসেছি। কথাটা হচ্ছে, তোর প্রাণ সংকটে আছে। তোর উপরে যে কোনো মুহূর্তে আতঙ্কবাদীরা হামলা করতে পারে, সেজন্য তুই আর তোর লোকেরা সাবধানে থাকিস। তুই কে? এইসব কথা আমাকে কেন বলছিস? আমি কে সেটা না হয় তোর না জানলেও চলবে। চলি তাহলে। তবে আমার পিছনে যদি পড়ে থাকিস তাহলে তোকেই আমি মেরে ফেলবো। আতঙ্কবাদী পর্যন্ত অপেক্ষা করবো না, কথাটা মনে রাখিস। আকাশের কথায় মন্ত্রী তো অবাক হয়, সাথে বাকি সদস্য লোকেরাও, কেননা এভাবে কেউ হুমকি দিয়ে যেতে পারে তা ওনার জানা ছিল না। ওখান থেকে বাসায় ফিরে তখনও ইরা ঈশাদের বাসায় ছিল। ঈশার রুমে যখন যায় তখন ইরাকে দেখে অবাক হয়। ইরাও আকাশকে দেখে চেঁচিয়ে ওঠে, কেননা ইরা তখন, না থাক, এখন বলাটা ঠিক হবে না, চিৎকার করাতে। এ কি, আপনি এই রুমে কেন? আমি তো এসেছি ঈশাকে ডাকতে, কিন্তু আমি রুমের মধ্যে এরকম হয়। ঢোকার সময় নক করে ঢুকতে পারেন না?
ওয়াশরুমে না এসে রুমের মধ্যে করাটা কি ঠিক হচ্ছে? আমি তো বাসায় রুমের মধ্যেই করি। আচ্ছা এখন ঠিক হয়ে নিন, আমি গেলাম। আগে বলুন, আপনি কিছু দেখেননি তো? কোনো কিছুই তো বাকি রাখিনি। কথাটা বলে চলে যায়। ইরা তো লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা, তাও নিজেকে সামলে নেয়। সন্ধ্যের দিকে ইরা তানু চলে যাওয়ার সময়ে আপনারা কোনো চিন্তা করবেন না, মন্ত্রী আর ভার্সিটি এসে কাউকে বিরক্ত করবে না। আচ্ছা, একটা কথা বলবো কি? জি বলুন। কাউকে কোনো কিছু বলিয়েন না প্লিজ। আরে আমি কি বলদ নাকি যে কাউকে কিছু বলতে যাব? কি এত ফুসুর ফুসুর হচ্ছে শুনি? আচ্ছা এসা চলি তাহলে। আন্টি আজ তাহলে আসি আমরা। সময় পেলে আবার আসিও। জি আচ্ছা, ঠিক আছে আন্টি। ওরা দুজনে যাওয়ার পরে আকাশের রুমে চলে আসে। অন্যদিকে এই ছেলের পুরো হিস্ট্রি আমার চাই। ঠিক আছে বস, আমরা খোঁজ নিয়ে দেখতেছি। এইদিকে আকাশ আবিরকে কল দিয়ে কিছু একটা বলতে থাকে। সেগুলো শোনার পরে সবাইকে তো কাল আসার জন্য বলেছি, কে কে আসে আর ওদের দেখি কি করতে পারি। পরের দিন সকালে মোটামুটি অনেক মন্ত্রী ওখানে উপস্থিত হয়। এরপর ওনাদের পরিস্থিতির কথা ওনাদের জানানো হয়। ওনারা এতেও কিছুটা সাবধান হয়। তারপর মিটিং শেষ করে ওনারা চলে যায়। এনাদেরকে তো সাবধান করা হলো, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে তো জানানো হয়নি। বিকালে ওনার বাসায় এসে ওনার সাথে আমি কথা বলে নেব। ওই মেয়েগুলোকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে কি? যাদের রাজ্য কাছাকাছি তাদের পৌঁছে দেওয়া হয়েছে, যারা অন্য রাজ্য তাদের 2-3 দিনের ভিতরে পাঠানোর ব্যবস্থা করব। ওখানে চেন্নাইয়ের আছে 15 জন, মুম্বাই কলকাতার যারা ছিল ওদের পৌঁছে দেওয়া হয়েছে। তাহলে এদেরও তাড়াতাড়ি করে পাঠানোর ব্যবস্থা করো। বিকালে আকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আসে। ওখানে আকাশকে কেউ চিনে না, কিন্তু পরিচয় দেওয়াতে কেউ আর কোনো বাধা দিল না। ভেতরে এসে ওনার সাথে বসে কথা বলতে থাকে, ওনাকে সবটা বোঝাতে থাকে। সবটা শোনার পরে তাহলে আমার ওই ডিসিশনের জন্যই ওরা এরকম করতেছে। জি স্যার, সেজন্য আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে। আমাদের তথ্য অনুযায়ী আর 20 দিনের মধ্যে হামলা হতে পারে আপনাদের উপরে। তবে চিন্তা করবেন না, আমি নিজে আপনাকে রক্ষা করার জন্য আপনার বাসায় আশেপাশে ছদ্মবেশ ধরে থাকবো। আমি বাকি মন্ত্রীদের সকালে জানিয়ে দিয়েছি। তাহলে কি সিকিউরিটি আরও বাড়িয়ে দেবো? আমি যতটুকু জানি ওরা বাসায় এসে হামলা করবে না, তারপরে বলা তো যায় না ওদের মনে কী চলতেছে, সেজন্য আপনি সাবধানে থাকবেন। আমি তাহলে চলি স্যার। ওখান থেকে চলে আসে। পরের দিন ছদ্মবেশে ওখানে আবারও ভ্যানে করে তরকারি বিক্রি করার মতো দাঁড়িয়ে থাকে। ইরা বাসা থেকে বের হওয়ার সময়ে আকাশকে দেখতে পায়, কিন্তু ওটা যে আকাশ তা শিওর হওয়ার জন্য ওর কাছে আসে। তোকে আমার এত চেনা চেনা লাগছে কেন বলতো? 10 দিন আগে আমার ভ্যান গাড়ি যে উড়িয়ে দিয়েছেন তাকে বলে গেছেন? ও এখন মনে পড়েছে। আচ্ছা, তোর কি কোনো যমজ ভাই আছে? আমার তো কোনো জমজ ভাই নেই। তাহলে তোর চেহারা আমার বান্ধবীর বড় ভাইয়ের সাথে কিছুটা মিলে যায় কিভাবে? সে আমি কিভাবে বলবো? অবশ্যই তুই লুঙ্গি পরে আছিস, আর ওনার কথা বাদই দিলাম। তা একটা কথা বলতো। কি কথা বলুন? তুই কি জানিস না এখানে বসা নিষিদ্ধ? এখানে তো কোনো বোর্ড নেই আর না কোনো লেখাও আছে। সব কিছু কি তোকে বলে দিতে হবে? আচ্ছা, তোর সাথে একটা ছবি তোলা যাবে কি? আমার মতো গরিবের সাথে ছবি তুলবেন? ঠিক আছে তুলুন। ছবি তুলে নেয়। এরপর চলে আসে ভার্সিটিতে। ওখানে এসে ঈশাকে ছবিটা দেখায়। দেখ তো চিনতে পারিস কি না। দেখতে তো আমার ভাইয়ের মতোই লাগছে। তা তুই ওনাকে কোথায় পেলি? আমার বাসার পাশে ভ্যানে করে সবজি বিক্রি করতেছে। ধ্যাত, আমার ভাইয়া কেন সবজি বিক্রি করতে যাবে? আমিও তো তাই ভাবছি, তোর ভাই কেন সবজি বিক্রি করতে যাবে? সেটাই তো। আমি তোকে ছবিটা পাঠাচ্ছি, তোর ভাইকে দেখাবি। দেখ উনি কি বলে। ঠিক আছে, দেখি কি বলে। ইরা ছবি পাঠায়। সে ছবি আকাশকে এনে দেখায়, কিন্তু ও তো কোনোভাবেই স্বীকার হচ্ছে না এটাই ও। কিন্তু ভাইয়ার বডি ফিটনেস আর লম্বা সব কিছু তো তোর সাথে মিলে যায়। আরে মিলতেই পারে। তোর কি মনে হয় আমাদের এত কিছু থাকতে আমি কিনা সবজি বিক্রি করব? ওটা তো আমিও ভাবতেছি। আচ্ছা তুই থাক, গেলাম আমি। পরের দিন মন্ত্রী ও লোকেদের রেডি করতে থাকে। পুরো শহরটা খুঁজে দেখ, যেখানেই ওই ছেলেকে তোরা খুঁজে পাবি সেইখানেই ওকে শেষ করে দিবি। ঠিক আছে বস, তাই করব। ওরা তো আকাশকে খুঁজতে ব্যস্ত, কিন্তু ও তো অফিসে বসে ওর কাজ করতে থাকে। আচ্ছা আবির, ওদের যে লোকটা বলেছে ওই সব মন্ত্রীদের উপরে আক্রমণ হবে, ওদের বসের নাম কি বলেছে? এই সম্পর্কে তো কোনো কথা বলেনি।
তাহলে চলো কথা বলে আসি ওই লোকের সাথে। ঠিক আছে, চলেন তাহলে। ওরা দুজনে চলে আসে, এসে ওই লোকের সাথে কথা বলতে থাকে। তুই যদি তোর বসের সম্পর্কে সব তথ্য আমাদের দিয়ে দিস, তাহলে এই মিশন শেষ হওয়ার পরে তোকে আমরা ছেড়ে দেব। আপনারা যে সত্যি বলছেন তা বিশ্বাস করব কি করে? বিশ্বাস তো করতেই হবে, এছাড়া কোনো উপায় তো নেই তোমার হাতে। ওনার নাম রানা সরকার। এই, এটা আবার কেমন নাম? আমি আপনাকে নাম তো বলেছি, এবার আপনারা যা করার করুন। কিন্তু লোকটা থাকে কোথায়, কি করে, এইসব কিছু তো বলতে হবে আমাদের, না বলে বুঝবো কিভাবে? উনি মুম্বাইয়ে থাকে, ওখানকার বড় ডন উনি। মুম্বাই থেকে কলকাতায় অ্যাটাক করবে? এত সাহস পায় কোথা থেকে? এখানে ওনার অনেক লোক থাকে, ওদের মাধ্যমে উনি এইসব করে। আচ্ছা, মন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর উপর হামলা করার পরিকল্পনা করার কারণ কি বলো? মন্ত্রীদের সাথে মিটিং করেই তো আমাদের শেষ করার প্ল্যান করেছিল, সেই জন্য একসাথে সবাইকে টার্গেট করেছি। তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, আবার কখনো প্রয়োজন পড়লে তোমাকে জানাবো। আবির, চলো তাহলে। অন্ধকার গুঠুরি থেকে বের হয়ে ওরা রুমে আসে। ওখানে রানা সম্পর্কে সব তথ্য বের করার জন্য বলে। আমি তাহলে পুরো মুম্বাইয়ে থানাগুলোতে বলে দেই, ওদের কাছে রানার সম্পর্কে যত তথ্য আছে সব তথ্য যেন আমাদের পাঠিয়ে দেয়। সেটাই করো, তবে অনেক সাবধানের সাথে কাজ করতে হবে। ঠিক আছে স্যার। ওখান থেকে চলে আসে। অন্যদিকে আবির মুম্বাইয়ের সব পুলিশ স্টেশনে খবর পাঠিয়ে দেয়। 2 দিন পরে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মুম্বাই থেকে বলতেছি, এসপি বলতেছি। জি বলুন। আমরা রানার সম্পর্কে কিছু তথ্য জানি, সেগুলো আপনাকে বলতে চাই। তাহলে এক এক করে বলে ফেলুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজেই এখানে আসেন। আচ্ছা, আমি সন্ধ্যার ভিতরে জানাচ্ছি, আপনি ঠিকানা পাঠিয়ে দিন আমাকে। ঠিক আছে স্যার, দিচ্ছি। একটু পরে ঠিকানা পাঠিয়ে দেয়। এইদিকে আবির আর পুরো টিমের সাথে কথা বলতে থাকে। কথা বলার শেষে পুলিশ স্টেশনে জানিয়ে দেয় যে আকাশ আসতেছে। আমি এই ঠিকানায় যাব, কোনো সমস্যা হলে আমি তোমাদের জানাবো। ওখানে আমাদের যত এজেন্ট আছে সবাইকে জানিয়ে দাও, আমি আসতেছি ওখানে। আমি না ফেরা পর্যন্ত মন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে সিকিউরিটি দিবে ভালো করে। ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি এখনই। রাতে আকাশ বাসায় ফিরে, তবে ঈশাকে ব্যাগ গুছাতে বলে। ঈশা ওর ব্যাগ তো গুছিয়ে রাখে, সাথে নিজের ব্যাগটাও। কেননা ঈশা জানে ওর ভাই ঘুরতে যাবে, সেজন্য নিজেরটাও গুছিয়ে নেয়। রাতে ইরা যখন কল করে ঈশাকে, তখন ইরাকেও সবটা বলে। ও শোনার পরে আমারও ইচ্ছে হচ্ছে যাওয়ার জন্য। তাহলে সকালে চলে আয় আমাদের বাসায়, একসাথে বের হব। তোর ভাই কি রাজি হবে? আরে আমি ম্যানেজ করে নেব, চিন্তা করিস না। আচ্ছা, তানুকে বলে দেখি তাহলে। ঠিক আছে। সকালবেলায় আকাশ বের হবে, তখন ঈশাও রেডি হয়ে নিচে নামে। কিরে, তুই কোথায় যাবি? তুই যেখানে ঘুরতে যাবি আমিও সেখানেই যাব। আমি তো ঘুরতে যাচ্ছি না। ঘুরতেই যদি না যাস তাহলে আমাকে দিয়ে এতগুলো শার্ট প্যান্ট কেন ভাঁজ করালি? আচ্ছা, হয়েছে হয়েছে, তবে আমার সাথে আসতে পারিস, কিন্তু তোকে ঘোরাতে পারবো কিনা সেটা আমি জানি না। ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমার বান্ধবীদের সাথেই যাব। মানে কি? মানে আমার বান্ধবীও যাবে। যেখানে তোকে নিব কিনা ঠিক নেই, সেখানে কিনা তুই। কথাটা বলতে বলতে ইরা এসে হাজির হয়। তবে ইরার দিকে তাকিয়ে আকাশ একটু অবাক হয়, কেননা ইরাকে এতটা সুন্দর লাগছিল যে আকাশ তো চোখ ফেরাতেই পাচ্ছে না। কি রে, তানু কি আসবে না? ও অসুস্থ, সেজন্য আসতে পারবে না। তা এক্ষুনি কি বের হব? ভাইয়া, আমরা কি এখানে বের হব? এখনই তো বের হব, কিন্তু আমি তো টিকিট কেটেছি আমার জন্য। ঈশা, তাহলে আমরা দুজন। ঈশা তো আমাকে কোনো কিছু বলেনি। ঈশার বাচ্চা, এখন আমরা যাব কি করে? তা তো আমি জানি না। আপনার টিকিট দেখে। টিকিটের ছবি তুলে ইরা ওর বাবাকে পাঠিয়ে দেয়। পাঠানোর পরে আব্বু 1 ঘন্টার মধ্যে এই ফ্ল্যাটে আমার জন্য 2টা টিকিটের ব্যবস্থা করবে। 1 ঘন্টার মধ্যে কিভাবে? এটা তো 4 ঘন্টার মধ্যেই ওড়ার জন্য তৈরি হবে। এত কিছু জানি না আমি। এয়ারপোর্টে যাওয়ার মাত্রই যেন আমি 2টা টিকিট পেয়ে যাই, ব্যাস। কল কেটে দেয়। এইদিকে আকাশ আর ঈশা তো অবাক হয়, তাও কোনো কিছু না বলে চুপচাপ আছে। 1 ঘন্টা ওরা বাসায় আড্ডা দিয়ে বের হয়। এয়ারপোর্টে এসেই কেউ একজন এসে ইরার হাতে টিকিট দিয়ে চলে যায়। এরপর ওরা 3 জন এসে পাশাপাশি প্লেনে বসে পড়ে আর গল্প করতে থাকে। আচ্ছা ভাইয়া, তুই যে আমাকে বললি সাথে নিবি, কিন্তু তুই তো আমার জন্য টিকিট কাটলি না, তাহলে কিভাবে আমাকে সাথে নিবি? আমি তোকে নিয়ে যেতে পারতাম, কিন্তু পুরো কথা শোনার আগেই তো। আচ্ছা, বাদ দে এই বিষয়। তোরা ওখানে এসে কি করবে আল্লাহ জানে।
মোটামুটি কয়েকটা ঘন্টা পরে ওরা চলে আসে মুম্বাই। ওখানে ওদের নেওয়ার জন্য 2টা গাড়ি আসে। ও মা গো, এদের হাতে তো বন্দুক। আপনি কি আমাদের পুলিশের হাতে তুলে দেবেন নাকি? ওরা আমাদের নিতে এসেছে, আমরা এখন হোটেলে যাব। ও আচ্ছা, বাসলাম। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলেন বলেন? না কিছু না। আচ্ছা, আমি আর ঈশা এক রুমে আর আপনি আরেকটা রুমে। ঠিক আছে। পরের দিন সকালে আকাশ বের হবে তখনই। কোথায় যাচ্ছেন? কাজে যাচ্ছি। কি বলেন? আমরা তো এসেছি ঘুরতে। আমি কখন এরকমটা বললাম? ঈশা তো আমাদের বলল ঘুরতে যাবে। আচ্ছা আমি গেলাম, আপনি বরং ঈশার সাথে আশেপাশে ঘুরে দেখেন। তবে একটা কথা, যেখানে যান না কেন আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা জানাবো। ওখান থেকে বের হয়ে চলে আসে রানার খোঁজ নিতে। অন্যদিকে ইরা ঈশা ঘুরতে থাকে, তখনই ওদের ব্যাগ চুরি হয়ে যায়। সেজন্য ওরা আবার আসে পুলিশ স্টেশনে। ওখানে এসে রিপোর্ট লেখাতে আসে। এইদিকে ওরা রিপোর্ট লেখানো শেষ হলে সামনে তাকাতেই, ঈশা দেখ তো, এটা তোর ভাই কিনা? ভাইয়া এখানে কেন আসবে? ভালো করে তাকিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। ঈশা ভালো করে তাকিয়ে দেখে ওর ভাই, সেজন্য দৌড়ে ওসির রুমে আসে। এতে বাকি পুলিশ তো একটু ভয় পায়। মেয়ে পুলিশ তো ওদের ধরতে রুমে চলে আসে। এইদিকে, এ কি, আপনারা কে? এই রুমে এভাবে না বলে এসেছেন কেন? আমি তো আমার ভাইয়াকে দেখে এসেছি। কে আপনার ভাই? কথাটা বলাতে আকাশ হাত তুলে। তখন পুলিশ অফিসার বুঝতে বাকি রইল না। স্যার, উনি আপনার বোন? হ্যাঁ, তাই ঈশা তুই থানায় কেন? আমাদের ব্যাগ চুরি হয়ে গেছে। কি বললেন? আপনারা স্যারের লোক হয়ে আপনাদের ব্যাগ চুরি হয়ে গেল? হাবিলদার, তাড়াতাড়ি ম্যাডামদের ব্যাগ উদ্ধার করার ব্যবস্থা করো। হাবিলদার চলে যায়। এরপর ওনারা কথা বলতে থাকে। তবে ইরা একটু বেশি অবাক হয়, কেননা থানার ওসি আকাশকে স্যার বলে ডাকতেছে। এটাই ভেবে কিছুক্ষণ থাকার পরে, বাকি ডিটেলস আমি ওখানে এসে দেখে নেব। আমি ব্যাগ পেলেই আপনার ঠিকানায় পৌঁছে দেব। আচ্ছা চলি তাহলে। ওখান থেকে বের হয়ে আসে। সাথে ওদের দুজনের ইচ্ছে মতো বকাঝকা করতে থাকে। আমরা কি জানতাম নাকি এত কিছু হবে? আচ্ছা ভাইয়া, এখন আমাদের এই জায়গাটা একটু ঘুরে দেখা। আচ্ছা চল। মোটামুটি ওদের আশেপাশেই কিছু জায়গায় ঘুরে দেখাতে থাকে। ওরা তো ঘুরতে পেরে অনেক খুশি হয়। এইদিকে ইরা তো আকাশকে যত দেখে ততই অবাক হয়, কেননা এখানে বেশিরভাগ পুলিশ আর্মি থেকে অনেক লোকই আকাশকে চিনে আর ওর সাথে কথা বলার জন্য আসে। ঈশা, তোর ভাইকে দেখি সবাই চিনে। আমিও যে সেটাই ভাবতেছি। কিন্তু রহস্য কি বলতো? কিসের রহস্য? উনি যেখানে যাচ্ছে ওনার আশেপাশে এত গার্ড কেন থাকে? সেটা তো আমিই জানি না। তবে ভালোই হয়েছে, আমাদের ভয় তো থাকবে না এতে। এটা অবশ্য ঠিক বলেছিস। ওরা ওখানের দিকটা সামাল দিয়ে ফিরছিল, তখনই ওদের উপরে আক্রমণ হয়। কেননা রানার সম্পর্কে অনেক খোঁজ নিচ্ছিল বলে ওরা সবটা জেনে যায়। সেজন্য একা পেয়ে হামলা করে, কিন্তু ওরা কোনোভাবে আকাশের সাথে পেরে ওঠেনি। ইরা তো যতই আকাশকে দেখতে থাকে ততই মুগ্ধ হতে থাকে। তোর ভাইকে দেখে আমার অনেক হিংসে হচ্ছে। তোর কেন হিংসে হবে শুনি? যে মেয়ে তোর ভাইয়ের কপালে জুটবে সেই মেয়ে তো অনেক ভাগ্যবতী হবে। আচ্ছা, আমার ভাইয়ার জন্য তোর আফসোস হচ্ছে নাকি যে আবার ভাবি হচ্ছে তার জন্য? দুটোই হচ্ছে। তাহলে তুই বরং আমার ভাবি হয়ে যা। কিন্তু তোর ভাই কি মানবে? তার মানে তুই রাজি? রাজি না হয়ে কোনো উপায় আছে কি বল? তাহলে কি তোকে এখন থেকে ভাবি ডাকা শুরু করব? সেটা পরেও ডাকতে পারবি, আগে তোর ভাই আমাকে পছন্দ করুক। এটা আমি দেখে নেব, টেনশন করিস না। এরপর তো ঈশা ইরাকে ভাবি ডাকতে শুরু করে, যা আকাশ নিজেও জানে না ওরই পেছনে ওরই বোন এত বড় একটা কাজ করে বসেছে। এভাবে 3 দিন কেটে যায়। আকাশ জানতে পারে রানা বর্তমানে মুম্বাই নেই, ও কলকাতা চলে এসছে। সেজন্য আকাশকে এবার ব্যাক করতে হবে। তাই ওদের দুজনকে বলে দেয়। ওরা শোনার পরে, আচ্ছা আর একদিন থাকি আমরা। কলকাতায় অনেক বড় সমস্যার সৃষ্টি হবে। কি সমস্যা বলুন? বলা যাবে না, তবে এতটুকু জেনে রাখুন, আমাদের কলকাতা কয়েকটা দিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, নয়তো আমি ওদের শেষ করে দেব। কিছুই বুঝতে পারলাম না। বাকিটা প্লেনে বলবো, নিজেদের ব্যাগ গুছিয়ে নিন, আমরা কালকে বের হব। ঠিক আছে। পরের দিন ওরা কলকাতা চলে আসে। এয়ারপোর্টে থেকে ঈশা আর ইরা আলাদাভাবে চলে যায় নিজেদের গাড়ি নিয়ে, কিন্তু আকাশ চলে আসে অফিসে। ওখানে আসার পরে, এই হলো রানা আর এটা হলো ওর ঠিকানা।
আর ওর সম্পর্কে সকল তথ্য। এটা সবাই ভালো করে পড়তে দেখো। আমাদের হাতে 20 দিন সময় আছে। ওরা অ্যাটাক করার জন্য অন্য দেশ থেকে অস্ত্র আনবে, সেজন্য ওদের সময় লাগবে। ওরা ঠিক কতজন? এখানে 10 মন্ত্রীর বাড়ির জন্য ওরা 400 জন হামলা করবে, আর স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য 100 জন লোক। মোটামুটি 500 জনের ওদের গঠন। কিন্তু এত লোকে আমরা সামলাবো কি করে? আমাদের আর্মির সাহায্য নিতে হবে, কারণ আমরা আছি 30 জন। চাইলে ওদের 500 জনের মোকাবিলা করতে পারবো, কিন্তু এতে সাধারণ জনগণ আহত হতে পারে, মন্ত্রীদের পরিবারের জীবনও যেতে পারে, সেজন্য রিস্ক নেওয়া যাবে না। বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তো হামলার সঠিক তারিখও জানি না। ওরা কবে হামলা করবে তা ওরা নিজেরও জানে না, তবে আমাদের অনেক হুঁশিয়ার থাকতে হবে। কিরকম? 10টার মতো বাইক যদি একসাথে আসে তাহলে ওদের জিজ্ঞাসা করা। তারপর কি করতে হবে? যদি এরকম কোনো কিছু ঘটে তাহলে ট্রাফিক পুলিশ যেন আমাদের জানায়। কিন্তু ওরা তো গাড়ি করে আসবে, হাতিয়ার নিয়ে তো বাইকে আসা সম্ভব নয়। কিন্তু ওরা গাড়িতে করে হাতিয়ার আনবে, কিন্তু ওরা গাড়ি করে আসবে। এরপর আরো কোনো পদক্ষেপ? আর্মির ক্যাপ্টেনের সাথে কথা বলে রাখো, আমরা যখন ওদের ডাকবো ওরা যেন চলে আসে। কিন্তু স্যার, ট্রাফিক পুলিশরা তো সব কিছু বুঝে না। আমরা তো আছি। ওইসব মন্ত্রীদের বাসায় আসার জন্য যে রাস্তাগুলো আছে সেগুলো পরিদর্শন করবে, ক্যামেরা তো আছেই। বুঝতে পেরেছি। এগুলো ফলো করতে থাকো, আমি গেলাম। ওখান থেকে চলে আসে স্বরাষ্ট্রমন্ত্রী বাসার পাশে। ওখানে আবারও সে সবজি ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এইগুলো খেয়াল করতে থাকে। তখনই লক্ষ্য করে কিছু লোক ছবি ওঠাচ্ছে, সেজন্য ভ্যান গাড়ি ছেড়ে ওই লোকগুলোকে ফলো করতে থাকে। ওরা যেখানে যাচ্ছে সেখানে যেতে থাকে। একটু পরেই, ওই কে রে তুই? আমি কে তা জেনে তোদের কি কাজ বল? আমাদের ফলো কেন করছিস? আমি কোথায় আপনাদের ফলো করলাম? এই যে সেই ভ্যান গাড়ি থেকে আমাদের ফলো করতে করতে এখান পর্যন্ত চলে এসেছিস। আমি তো সবজি ডেলিভারি করতে এসেছি। ওই সবজি বিক্রেতা আবার কবে থেকে ডেলিভারি করা শুরু করলো? যখন থেকে এই দেশে আপনাদের মতো লোক আছে তবে দেখে। হ্যাঁ, মানে কি বলতে চাইছিস তুই? মানেটা খুবই সহজ। এই, তোমরা এদের দুজনকে নিয়ে যাও, সাথে ওদের ক্যামেরা চেক করো, আমি আসতেছি। ওকে স্যার। লোক দুইটাকে নিয়ে চলে যায়। এরপর ভ্যানের সামনে চলে আসে। কিছুক্ষণ পরে পুলিশ স্টেশনে আসে। ক্যামেরার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পুরো ছবি ওখানে আছে। ছবি দেখে বুঝতে পারে ওরা এই বাড়ির পুরো ছবি দিয়ে কিছু একটা করতে চেয়েছে। তা ওরা মুখই খুলেছে? ওদের নাকি টাকা দেওয়া হয়েছে ছবি তোলার জন্য। কে দিল টাকা সেসব ডিটেলস? সবটা রেকর্ড করেছি, আপনি শুনে নিয়েন। কিন্তু এদের কি করব? এদের খোঁজ নিয়ে দেখো, ক্রিমিনাল কোনো রেকর্ড আছে কিনা। যদি থাকে তাহলে কেস বানাও, না থাকলে কয়েকটা দিন আটকে রাখো, আমি যখন বলবো তখন ছেড়ে দিও। ওকে স্যার। ওই পেন ড্রাইভ নিয়ে চলে আসে অফিসে। ওখানে এসে সবাই ওই ভিডিও দেখতে থাকে। দেখার পরে, তাহলে বুঝতে পারলে তো, ওরা কিন্তু সবগুলোর বাড়ির এরকম করে ছবি নিচ্ছে, যেন কোথায় কী আছে তা জেনে নিয়ে অ্যাটাক করতে পারে। সেজন্য তোমরা একটা কাজ করো। কি কাজ করতে হবে স্যার? বেশি কিছু না, এই 10 জনের বাসায় এখানে 10 জন অফিসারকে নজর রাখতে বলো। কোনো গরমিল দেখলেই যেন কল করে। ঠিক আছে, আমি বলে দিব। ওখান থেকে রাত 10টায় বাসায় ফিরেই তো সবার বকাবকি শুনতে থাকে। সত্যি মা, তোমার ছেলে কখনো শোধরাবে না। আমি আবার কি করলাম? আমরা এসেছি সকালে আর তুই এখন বাসায় ফিরছিস। আরে বোন, কাজ ছিল আমার। বুঝেছি, একটা ভাবি এনে তোকে সোজা করতে হবে। আমাকে কি কোনো দিক দিয়ে বাঁকা মনে হচ্ছে নাকি? হেয়ালি করবি না ভাইয়া। ঠিক আছে, করলাম না। আমু, এখন যা বলার তুমিই বলো। আকাশ, তোর সাথে কিছু কথা আছে। কি কথা? তোর জন্য মেয়ে দেখতে যাব কালকে। হঠাৎ মেয়ে কেন? তুই কি চাস আমি এই বাসায় কাজ করতে করতে মারা যাই? এতগুলো লোক থাকতে তুমি কোনো কাজ করতে চাও? তুই যদি চাস আমি ঠিক থাকি তাহলে তোকে বিয়ে করতে হবে এই মাসে। আব্বু এই মাসটা শেষ হলেই বিয়ে করব। ঠিক আছে, আমরা তাহলে মেয়ে পছন্দ করে রাখি। এই মাস শেষ হওয়ার 4-5 দিনের ভিতরে তোর বিয়ের ডেট ঠিক করলেই হবে তো? তোমাদের যেমন খুশি তেমনই করো। আমার এই মাসে অনেক প্যারা। মেয়ে দেখা থেকে যা যা করা লাগে তুমি, বাবা আর ঈশা করে নাও। ঠিক আছে, পরে কিন্তু বলতে পারে না মেয়ে কালো বা পছন্দ হয়নি। তোমাদের উপরে আমার পুরো বিশ্বাস আছে। আচ্ছা, আমি ঘুমাতে গেলাম। আকাশ ঘুমাতে চলে যায়। এইদিকে ঈশা তো ইরাকে কল দিয়ে জানায়। তারপর ইরা ওর বাবা মার সাথে কথা বলে, ঈশাকে আবার কল দিয়ে আসতে বলে। পরের দিন আকাশ ওর কাজে যায়।
সাথে ওর পরিবার আসে ইরার বাসায়। তবে ইরার বাসায় এত সিকিউরিটি দেখে ওনারা একটু বেশি অবাক হয়, কারণ ইরার বাবাই তো স্বরাষ্ট্রমন্ত্রী। ওনারা ভেতরে এসে কথা বলতে থাকে, কথা বলে ওনারা সবটা ঠিক করতে থাকে। ওর বাবা মা যে রাজি হয়েছে এটা শুনেই তো ইরা অনেক খুশি। বেয়াই, এই মাস তো শেষ, তাহলে বিয়ের ডেট ঠিক করি। আসলে এই মাসটায় সমস্যা আছে কিছু? আমার ছেলেও তাই বললো। ওর এই মাসে কাজ নিয়ে কি যেন ঝামেলা চলতেছে, সেজন্য পরের মাসে প্রথম সপ্তাহে বিয়ের ডেট ঠিক করি। বিয়ের ডেট ঠিক করে, তারপর ওনারা ইরাকে একটা ডায়মন্ড রিং পরিয়ে দেয়, এর সাথে একটা ডায়মন্ডের নেকলেসও পরিয়ে দেয়। পরানোর পর বিয়ের তারিখ ঠিক করে। ইরা তো অনেক খুশি, এত দামি জিনিসের জন্য আর সুন্দর নেকলেসের জন্য। বিয়ের তারিখ তো ঠিক করলাম, কিন্তু আপনাদের ছেলে কি কাজ করে? ও তো কাজ করে না, আমার বিজনেস দেখাশোনা করে। আপনাকে তো আমি চিনি। আচ্ছা, আপনার ছেলের কোনো ছবি আছে কি? বাবা, তুমি বিয়ের দিনই ওকে দেখে নিও। তাছাড়া আমি যখন পছন্দ করেছি তখন তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আচ্ছা, আমরা তাহলে চলে এখন। আচ্ছা, দুপুরে খেয়ে তারপর বের হবেন। এখন চলুন বাড়িটা ঘুরে দেখাই, যদিও আপনাদের তুলনায় আমাদের বাড়িটা অনেকটাই ছোট। এভাবে বলে না মা, বাড়ি তো বাড়িই হয়। এরপর ওনারা বাড়িটা ঘুরে দেখার পরে দুপুরে খাবার খেয়ে চলে আসে ওখান থেকে। ওনারা যাওয়ার পরে তা ইরা, ছেলে কেমন তা দেখলাম না, আবারও কোনো কাজও করে না। তবে আমি এটা বুঝতে পেরেছি ও কোনো সাধারণ ছেলে না। তুই কি করে বুঝলি? আচ্ছা, ওই ছেলে কি আমার পরিচয় জানে? আমার নামের বাইরে আর কোনো কিছুই জানে না। ওর ছোট বোন ঈশা আমার বান্ধবী বলে আমাকে চেনে। তবে একটা কথা কি জানো? কি কথা বল। ঈশা নিজেও কিন্তু জানে না তোমার পরিচয়, কিন্তু আজকে জেনেছে। তবে এর চেয়ে বড় কথা হলো, আকাশের সাথেই যে আমার বিয়ে ঠিক করেছে ওর বাবা মা, এটা কিন্তু আকাশ জানে না। এসব কি বলছিস? আচ্ছা, দেখছি তোর আবার ক্ষতি না হয়ে যায়। আব্বু, তুমি এতটুকু বিশ্বাস রাখতে পারো, ওই বাড়ির সবাই অনেক ভালো। তুই খুশি হলেই আমিও খুশি। এইদিকে ঈশা ওর বাবা মার সাথে বাসায় চলে আসতে থাকে। পথেই ওনারা আকাশকে দেখতে পায় কিছু লোকের সাথে। পাশে পুলিশের অনেক বড় বড় অফিসার দাঁড়িয়ে আছে, সেজন্য ওনারা ওইদিকে যেতে থাকবে। কিছু পুলিশ ওনাদের আটকায়। ওইদিকে যাওয়া যাবে না, আপনারা অন্য দিক দিয়ে যান। আমার ভাইয়া সামনে দাঁড়িয়ে আছে, আমি ওনার কাছে যাব। কে আপনার ভাই? ওই যে সাদা শার্ট পরা। আকাশ স্যার আপনার ভাই? আচ্ছা দাঁড়ান, আমি স্যারকে ডেকে দিচ্ছি। জি, তাড়াতাড়ি করুন। উনি এসে আকাশকে জানায়, সেজন্য আকাশও চলে আসে ওদের কাছে। বাবা মা, তোমরা এখানে কেন? আমরা তোর জন্য মেয়ে ঠিক করলাম, কথাবার্তা বলে বিয়ের তারিখ ঠিক করে তারপরেই আসলাম। তা ভাবি ছবি কি দেখবি তুই? না থাক, একসাথে দেখে নেব। কিন্তু তুই এখানে কেন? কিছু কি হয়েছে? কই না তো। তাহলে ওদের সাথে দাঁড়িয়ে আছিস কেন? আমার কাজ আছে, তোমরা যাও সাবধানে। যাচ্ছি আমরা, তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে, চলে আসবো। সন্ধ্যের দিকে কাজ শেষ করে চলে আসে বাসায়। এইদিকে গল্পের মেইন ভিলেনের খবর তো আপনারা এখনো শুনলেন না। চলুন এবার ভিলেনের খবর শুনে আসি। এইদিকে কাজ কত দূর এগোলো? বস, কাজ তো অনেক দূর এগোলো, অস্ত্র তো সব আনা হয়েছে আমাদের। তাহলে হামলা করব কখন? বস, এই মাসের শেষের আগেই হামলা করব। তা ফোলাফাইন কি সব রেডি? একটা সমস্যা তো হয়ে গেছে বস। কি হয়েছে বল। বস, পুলিশ তো মনে হয় সবকিছু জেনে গেছে। কিভাবে জানলো? তা তো জানি না, কিন্তু শহরে কয়েকটা দিন ধরে দেখতেছি পুলিশ অনেক বেশি চেকিং করতেছে। তাহলে কি ওরা জেনে গেল? আমারও তাই মনে হয়। তবে ওরা এটা জানে না আমরা ঠিক কত তারিখে হামলা করব আর ঠিক কার কার বাসায় হামলা করব, এটা কিন্তু জানে না। এতটুকু না জানলেও চলবে, তবে আমাদের লোক আনবো কি করে? আপনি কোনো টেনশন নেবেন না বস। টেনশন তো হচ্ছে। নতুন জায়গা বলে কথা, তবে চিন্তা করবেন না বস, আমি যে কোনোভাবেই লোক নিয়ে আসব। সময় তো আর 7 দিন আছে। আমি বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসব, তাও আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, লোক রেডি হলেই আমরা অ্যাটাক করব। ঠিক আছে বস।
এদিকে পুরো শহরটা পুলিশ দিন-রাত 24 ঘন্টা পাহারা দিচ্ছে। এদিকে আব্বু, আমি একটু বের হব, ঈশাকে নিয়ে শপিংয়ে যাব। তোকে একটা কথা বলার ছিল। কি কথা আব্বু? তুমি এত টেনশন করছো কেন? টেনশন হচ্ছে এই কারণে। তারপর রফিক তার মেয়েকে সবটা বলতে থাকে। সবটা শুনে ইরা তো অনেকটা ভয় পায়। কিন্তু আব্বু, এতে তো তোমার জন্য রিস্ক আছে। আমার জন্য তো আছেই রিস্ক, কিন্তু তোর জন্য রিস্ক আছে। কিন্তু আব্বু, আমি কি এখন যাব বাহিরে? তোর সাথে সিকিউরিটি নিয়ে যা। আমি কোনো রিস্ক চাই না। বিয়ের সব কেনাকাটা করে নিবি। ঠিক আছে আব্বু। এইদিকে ঈশার সাথে দেখা করে ওরা বিয়ের শপিং করতে থাকে। ইরার সবকিছু কেনাকাটা করা শেষ। এইদিকে ইরা আকাশের জন্য সবকিছু পছন্দ করে কিনে দিতে থাকে। ওদের সাথে সিকিউরিটিও ছিল। কেনাকাটা শেষ হওয়ার পরে আচ্ছা, তুমি তাহলে বাসায় যাও এখন, আমি তোমার সাথে কিছু সিকিউরিটি পাঠিয়ে দিচ্ছি। সিকিউরিটি লাগবে না, ভাইয়া কিছুক্ষণ পরেই চলে আসবে আমাকে নেওয়ার জন্য। তুই বরং সিকিউরিটি নিয়ে চলে যা। পরিস্থিতি কিন্তু অনেক খারাপ। কীরকম পরিস্থিতি? এখন বলা যাবে না, অনেক রিস্ক। আচ্ছা, আমি গেলাম, তুইও কিন্তু সাবধানে যাবে। যাব। ইরা সিকিউরিটি নিয়ে চলে যায় ওর বাসায়। এইদিকে ঈশাকে নেওয়ার জন্য আকাশ আসে শপিং মলে। তোর হয়ে গেছে কি? হ্যাঁ ভাইয়া, কিন্তু তুই এত লেট করলি কেন? কি করবো, দেশের যা পরিস্থিতি। ইরা, ও তো তাই বললো। ইরা কিভাবে জানলো? সেটা তো আমি জানি না। আচ্ছা, এখন চল তাহলে। তবে একটা কথা, এই 7 দিন কিন্তু তুই বাসা থেকে বের হবি না। কেন ভাইয়া? কারণ আমাদের এখানকার পরিস্থিতি অনেক খারাপ, বুঝেছিস? সেজন্য 7 দিন বের হবি না। তোর ফ্রেন্ডদেরকে বলে দিবি কথাটা। ঠিক আছে, বলে দেব। বাসায় এসে সবকিছু ওনারা দেখতে থাকে। আকাশকে সবকিছু দেখাতে থাকে। দেখো ভাবি, নিজে পছন্দ করে, ভাইয়ার জন্য এইগুলো কিনে দিয়েছে। সত্যি মেয়েটার পছন্দ আছে। আমারও তাই মনে হয়। বুঝলাম না, বিয়ে না হতে দেখি সবাই মেয়েটার পক্ষ নিতে শুরু করলে। ওই মেয়েটা কিন্তু আমার ভাবিই হয়, সেজন্য সাবধানে কথা বলবি। তোমাদের যে কথাটা বলতে এসেছি আমি, আগামী 7 দিন তোমরা কেউই বাসার বাইরে যাবে না। তাহলে ব্যবসায়? ওটা আমি দেখব, তোমরা বাসায় থাকবে সবাই। ঠিক আছে, তাই করব। এরপর দিন যেতে থাকে। আকাশ সকালে বের হয় আর রাতে ফিরে আসে। নিজের কাজের ফাঁকে ফাঁকে বিজনেসও দেখতে থাকে। 3 দিন পরে স্যার, অনেক লোক ঢুকেছে কিন্তু। তাহলে কবে হামলা হবে কিছু কি জানতে পেরেছো? এখনো কিন্তু শিওর না, তবে কাল অথবা পরের দিন, এই 2 দিনের ভিতরে। তাহলে আজ রাতে এই 10 জন মন্ত্রীর বাসায় 20 জন পুলিশ আর 50 জন আর্মি দিয়ে দাও। কিন্তু আমরা কি করব? তোমরা 2 জন করে এক একটা মন্ত্রীর বাসায় থাকবে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় থাকবো। আচ্ছা স্যার, আমি আজকে বলে দিচ্ছি। ওই রাতে আবির পুরো আর্মি এরিয়াতে খবরটা জানিয়ে দেয়। সেজন্য রাতের মধ্যেই আর্মি লোকেরা মন্ত্রীদের বাসায় পৌঁছে যায়। এইদিকে রফিক চৌধুরী আকাশকে ডেকে পাঠায়। জি স্যার, বলুন। কোনো কিছু জানতে পেরেছো? জি স্যার। ওনাকে সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পরে তা তোমার প্ল্যান কি? সন্ধ্যার পরই আপনার বাসায় 100 আর্মি আসবে আর আমি থাকবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকা অবস্থায় আপনার কোনো ক্ষতি হবে না। 7 দিন পরেই আমার মেয়ের বিয়ে, সেজন্যই এই ঝামেলা শেষ করো, তাহলেই আমি বাঁচি। আপনার বাসায় কোনো গুপ্ত রুম তো আছে, যখন হামলা হবে তখন ওনাদের নিয়ে সেই রুমে চলে যাবেন, বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে, আমি তাহলে চলি এখন, আমি পৌঁছে ওদের পাঠিয়ে দিচ্ছি। ওখান থেকে বের হয়। সন্ধ্যের পরে 100 জন আর্মি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় চলে আসে। ওরা নিজেদের পজিশন নিয়ে নেয়। অন্যদিকে রানার লোক তো রেডি। তোমরা তাহলে বেরিয়ে পড়ো। কিন্তু বস, আপনি কোন জায়গায় যাবেন? আমি তো অ্যাটাক করব স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, ওর সাথে অনেক হিসেব আমার বাকি আছে। আমরা কি রাতেই রওনা দিব? হ্যাঁ, মোটামুটি রাত 3টায় আমরা হামলা করব, সবাই একই সময় হামলা করব। কিন্তু বাইরে অনেক কড়া পাহারা। সবাই এক একটা অটো নিয়ে বের হবে ড্রাইভার সেজে, সাথে একজন প্যাসেঞ্জার হিসেবে থাকবে, অন্যজন কুরিয়ার বয় হিসেবে যাবে। এক কথায় সবাই সাধারণ লোকেদের মতো যাবে। বুঝতে পেরেছি বস। বিজয়ের শেষে সবার সাথে আমরা আবার দেখা হবে। ইনশাল্লাহ বস, আমরা সফল হবই। এরা তো বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার ভেতরে। আকাশের পুরো শরীর বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে কভার করা।
আরিফ চৌধুরী আকাশের সামনে, ওনার স্ত্রী আর ইরা তো আগেই রুমে লুকিয়ে আছে। তুমি পারবে তো? কোনো চিন্তা করবেন না, আমি কোনো কিছু হতে দিব না আপনাদের। রাত 3টায় হঠাৎ করে বাহিরে গুলি আর গাড়ির শব্দ শোনা যাচ্ছে, সেজন্য রফিক চৌধুরীকে গুপ্ত রুমের সামনে নিয়ে আসে। এই নিন আমার মোবাইল, বাইরের সবটা ঠিক হলে আমি কল দেব, তবে মনে রাখবেন আমি কল না দেওয়া পর্যন্ত কিন্তু বের হবেন না। ওরা যদি এই মোবাইলের মাধ্যমে জানতে পেরে যায়? এটা আমার মোবাইল, ওরা ট্রেস করতে পারবে না। রফিক চৌধুরী ভেতরে চলে যায়। এইদিকে বাহিরে হামলা আর গোলাগুলি তো হতেই থাকে। এদেরও লোক মারা যায়, সাথে ওদেরও। তবে পুরো বাড়ির চেহারা বদলে যায় বোমা আর গুলির আঘাতে। একে একে যুদ্ধ তো হতেই থাকে। পুরো 1 ঘন্টা লেগে যায়। এখনো অনেক লোককে মারা বাকি আছে। স্যার আর 1 ঘন্টা পরেই তো ভোর হবে। ভোর হওয়ার আগেই ওদের মেরে ফেলে লাশগুলো সরিয়ে ফেলতে হবে। ওরা তো অনেক বেশি লোকজন। এরপর আবারও শুরু হয় গুলির আঘাত। আরও 1 ঘন্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে, সাথে রানাকেও গ্রেপ্তার করতে পেরেছে। তোমরা একে নিয়ে যাও, বাকিটা আমি দেখতেছি। তোরা কিন্তু কেউ বাঁচবি না। আমাদের চিন্তা না করে আগে তুই নিজের চিন্তা কর। আমি যখন বের হব তোদের সবাইকে মেরে তারপর বের হব। সে অবধি তোকে বাঁচিয়ে রাখলে তো আবার নিয়ে যাও। ঠিক আছে স্যার। এরপর সবগুলো লাশ ওখান থেকে সরিয়ে নেওয়া হলো। আর্মি লোক যারা শহীদ হয়েছে তাদের আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আকাশ রফিক চৌধুরীকে কল দিয়ে পরিস্থিতি স্বাভাবিক তা জানায়। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? এটা আমার কর্তব্য স্যার। আমি তাহলে চলি এখন। আর্মির কিছু লোক থাকবে, আমি বাকি কাজগুলো করব। আচ্ছা, সাবধানে থেকো। এইদিকে অফিসার রানাকে নিয়ে চলে আসে র হেডকোয়ার্টারে। সকালবেলায় পুরো শহীদদের জন্য শোক পালন করা হয়। রফিক চৌধুরী আকাশকে বিশেষ সম্মানও দেয়। 2 দিন পরে, আকাশ, এখন তো আর কোনো সমস্যা নেই তোর? না আপু, সব কিছু এখন ঠিকই আছে। তাহলে কাল থেকে বিয়ের আয়োজন আমরা শুরু করি। আচ্ছা তাই করো, আমার কাজ আছে, আমি গেলাম। তবে চিন্তা করো না, বিয়ের কাজ কিন্তু মিস করব না। মনে থাকে যেন। ওর বাবার সাথে কথা বলে চলে আসে অফিসে। ওখানে রানার কাছে আসে। আচ্ছা, তোকে প্রাণে বাঁচতে দেব, তবে তোকে বলতে হবে কে কে আছে তোর সাথে, বা নতুন করে আবার কোনো হামলা তোরা করবে কিনা সে সম্পর্কে বল। এইগুলো আমি জানি না। ও তাই নাকি? যদি তুই নাই জানিস তাহলে তোকে বাঁচিয়ে রেখে আমার তো কোনো কাজই আসবে না। ঠিক বলছেন স্যার, ওকে বাঁচিয়ে রেখে কোনো কাজে আসবে না। তাহলে কি স্যার মেরে ফেলবো? আমাদের অফিসারের পাশেই তো একটা অ্যাসিডের ফ্যাক্টরি আছে, ওখান থেকে 40 লিটার অ্যাসিড নিয়ে আসো। তারপর ওকে একটা ড্রামে ভরে সে অ্যাসিড ঢেলে দাও, যেন ওর অস্তিত্ব না পাওয়া যায়। ওকে স্যার, তাই করব। এই না না, এরকমটা করিস না। সত্যি আমার আর হামলা করব না। যাক, ভালো হয়েছে। ওখানে রানার সাথে কথা বলে চলে আসে। 2 দিন পরে বর সেজে ইরার বাসায় আসে। তবে বাসাটা চেঞ্জ করা হয়েছে, কেননা রফিক চৌধুরী বাসা তো প্রায় অকেজো হয়েছে। সেজন্য বড় একটা কমিউনিটি সেন্টারে করা হয়েছে। ওখানে রফিক চৌধুরী আকাশকে দেখে, এ কি আকাশ, তুমি এখানে? তুমি কি ওকে চিনো? চিনবো না কেন? আরে ওই তো। স্যার, আপনার মেয়ের বিয়ে আজকে? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কেন? আমিও তো এসেছি বিয়ে করতে। তুমি বিয়ে করতে এসেছো? কিন্তু কোণে কোথায়? কিন্তু কনে তো আমি দেখিনি, আমার বোন বলতে পারবে, আমি ওকে ডেকে আনছি। এইদিকে ইরা তো হাসতে থাকে আকাশের কথা শুনে। ইরা ওখানে আসার পরে, আরে ঈশা, তোমার ভাই কোথায়? আঙ্কেল, এটাই তো আমার ভাই। কি? ও তোমার ভাই? কেন আঙ্কেল, কিছু কি হয়েছে? কথাটা শুনে রফিক চৌধুরী আকাশকে জড়িয়ে ধরে। কিন্তু কেন জড়িয়ে ধরে তা তো আপনারা জানেন। সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। তোমার মতো একটা ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো। আপনার মেয়ের সাথে মানে? এটাই তো আমার মেয়ে, আর ওর সাথেই তো তোমার বিয়ে আজকে। আকাশ কথাটা শুনে ইরার দিকে তাকায়। ইরা তো মুচকি মুচকি হাসতে থাকে, সাথে ঈশাও। ঈশা, তুই এতদিন ধরে বলিস না কেন? আমি তো বলতে চেয়েছি, কিন্তু তুই তো শুনতে চাসনি। আসলেই তো দোস্ত আমারই। আচ্ছা আব্বু, তুমি কি ওকে চিনো আগে থেকে? চিনি মানে? আরে ওই তো আমাদের বাঁচিয়েছে। কবে থেকে? আগে তোদের বিয়েটা হোক, তারপর আমি সবটা বলতেছি।
ইরা তো আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ কোনো কিছুই বলছে না। কিছুক্ষণের মধ্যে বিয়ে হয়ে গেল। বাকিরা চলেও গেল খাবার খেয়ে। সন্ধ্যের পরে পরিবারের সবাই একসাথে বসলো কথা বলার জন্য। আব্বু, এখন বলো, তুমি কি ওকে চিনো কিভাবে? বলে দেবো কি সবটা? ওকে জিজ্ঞাসা করছো কেন? তুমি বলো, তুমি ওকে চেনো কিভাবে? আমি প্রথমে চেয়েছিলাম ওর সাথেই তোর বিয়ে দেব। তাহলে কেন দিলে না? তুই না বলেছিলি তুই কাউকে ভালোবাসিস, সেজন্যই তো আমি ওকে কিছু বলিনি। কিন্তু ওকে তোমার পছন্দ হলো কি করে? আসলে 20 দিন আগেই ওর সাথে আমার পরিচয় হয়। ও আমাদের বাসায় এসেছিল। আমার ওপরে যে হামলা হবে এটা তো ও আমাকে বলল। ছেলেটার ওপরে আমি অনেক মুগ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু তুই অন্য কাউকে পছন্দ করাতে আমি তোকে কিছু জানাইনি। ইরা আমাকে পছন্দ করতো? জি স্যার, আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু এতটাই দুর্ভাগ্য যে আমি যে ওনার মেয়ে এইটাই তুমি জানো না। আসলে আমি জানতামই না। আমিও জানতাম না আমার এই পছন্দ করা ছেলেকে আমার মেয়ে ভালোবেসে বিয়ে যে করবে। তবে আমি কিন্তু এখনও জানতে পারিনি আমার হাজবেন্ড কিসের জব করে। আমার একমাত্র মেয়ের জামাই একজন রাও অফিসার। সত্যি আকাশ, আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজন রো অফিসারের বউ হতে পেরেছি।